আচ্ছা, তোমরা এমন একটা জায়গার কথা কল্পনা করো যেখানের মধ্যে দিনের বেলা প্রচন্ড গরম আর রাত্রিবেলা ওই একই জায়গাতে প্রচন্ড ঠান্ডা। কিন্তু এবার তুমি ভাবতে পারো যে এই প্রচন্ড গরম আর প্রচন্ড ঠান্ডার মধ্যে কি কেউ থাকতে পারবে? আর আরেকটা কথা যে ওই জায়গাটার মধ্যে কিন্তু চারিদিকে শুধু বালি আর বালি, কোথাও তুমি মাটি দেখতে পাবে না বা কিছু দেখতে পাবে না। কিন্তু মজার ব্যাপার কি জানো, যে ওই জায়গাটার মধ্যে যেখানে দিনের বেলা প্রচন্ড গরম আর রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডা, ওখানের মধ্যেও কিছু প্রাণী আর কিছু উদ্ভিদ বাস করে। কিন্তু কারা তারা যে এত এত স্ট্রাগল করে জীবনে বাঁচতে পারছে? তো এই কারা ওই মানে কোন কোন উদ্ভিদ আর কোন কোন প্রাণী বাস করে বা এই জায়গাটা কোন জায়গা, সেটা নিয়ে আজকে আমাদের টপিক মরুভূমি। ওকে, তাহলে আমাদের ক্লাস 8 এর অষ্টম শ্রেণীর দশম অধ্যায় 10 নম্বর, যেটা আজকে পার্ট 4 মরুভূমি, সেটা আমরা স্টার্ট করছি। ওকে, চলো। তো এখানের মধ্যে আমরা কি দেখবো, যে মরুভূমির মধ্যে কোন কোন প্রাণী রয়েছে, কোন কোন উদ্ভিদ রয়েছে, আর তাদের কি কি সংকট হচ্ছে বা কিভাবে তাকে আমরা সংরক্ষণ করতে পারবো, যেটা তোমাদের চ্যাপ্টারের নাম রয়েছে পরিবেশের সংকট ও সংরক্ষণ। এটা কিন্তু আমরা আজকের ভিডিওর মধ্যে দেখবো। ওকে, তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিও। দেখো, এই মরুভূমি, এখানে কিন্তু তুমি কোথাও জল দেখতে পাবে না সহজে। ওকে, তো নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো। কে কে মরুভূমিতে গিয়েছে বলো তো? হয়তো অনেকে গেছে, দেখবে রাজস্থানে মরুভূমি গেছে, গেছে তো অনেকে। যারা গিয়েছে কমেন্ট করে দাও একটুখানি, যাতে আমরা দেখতে পাই তোমরা কারা মরুভূমি দেখতে গেছো। তো যারা গিয়েছো বা যারা যাওনি, তোমার নাম শুনেই থাকবে মরুভূমি। ঠিক আছে, তো সেই মরুভূমি কি বা কোথায় রয়েছে আমাদের এই মরুভূমিগুলো, তো আজকে চলো আমরা দেখবো। এই দেখো, এটা তোমাদের একদম বইয়ের লাইন রয়েছে। তো এইগুলো জানার জন্য কিন্তু তোমাদের দেখো, যে আমরা যে লাইফ সায়েন্স পার্টটা পড়ছি না আজকে, এটা 10, এরপর একটা হলে শেষ হয়ে যাবে। তো এগুলো কি করতে হবে, তোমাকে একটা খাতা নিয়ে বসবে, যেখানের মধ্যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু লিখে রাখবে। কারণ এটা আমি পুরো রিডিং পড়ছি বই দেখে, কারণ তোমাদের বোঝাটা আগে দরকার, নয়তো কোশ্চেন সলভ করতে পারবে না পরীক্ষায়। তো বোঝাটা আগে বুঝে নাও, কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো খাতায় লিখে রাখবো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। বলছে মরুভূমিতে শুধু বালি আর বালি, যেটা তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ। কি রয়েছে চারিদিকে? শুধু বালিই রয়েছে, দেখো, কোনো কিছু তো নেই আর। তারপর বলছে পৃথিবীর প্রায় 5/1 জায়গা জুড়ে রয়েছে আমাদের এই মরুভূমি। তাহলে 1/5, 5/1 কিন্তু রয়েছে তোমার মরুভূমি। যত দূরে চোখ যাবে শুধু বালি, একদম দেখতেই পাচ্ছ তোমার। দেখো, যত দূর দেখতে পাবে শুধু বালিই রয়েছে এদিকে, তাই তো? তারপর বলছে তোমার কি, তাই বলে তার সীমানা নেই কিন্তু তা নয়। হ্যাঁ, তবে এটা ভেবো না যে বালি তো রয়েছে মানে তো ওখান থেকে শুরু করে তোমার আর কোনো শেষ নেই। যেমন সমুদ্রের জল, অনেকে সমুদ্রে গেছে, দীঘা গেছে, তো সেখানে কি দেখতে পাও, যে একদম এন্ডিং দেখা যায় না, মনে হয় কি আকাশ আর ওই জলটার সাথে মিশে গেছে। কিন্তু এক্ষেত্রেও সেরকম, কিন্তু তার সীমানা রয়েছে। সমুদ্রের ক্ষেত্রে যেমন সীমানা রয়েছে, এক্ষেত্রে কিন্তু রয়েছে। তারপর কি, আমাদের দেশের থর মরুভূমির দিকে তাকাও। সাতলেজ নদীর পাড় থেকে পূর্ব দিকে আরাবল্লী পর্বতকে ঘিরে রয়েছে থর। এই থর মরুভূমি সম্পর্কে তোমরা কি জানো? জানো কেউ নাম শুনেছো থর মরুভূমি? হয়তো শুনে থাকবে, এটা পড়ছো। থর মরুভূমি হচ্ছে আমাদের ভারতের সর্ববৃহৎ মরুভূমি। ওকে, দক্ষিণে কচ্ছের রণ, পশ্চিমে সিন্ধু নদ, রাজস্থানের সীমানা জুড়ে রয়েছে মরুভূমি। তাহলে এগুলো তোমার এই চারিদিকে মরুভূমি রয়েছে। এখান থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা ছিল। নেক্সট কি বলছে দেখো, কোথাও জল নেই। এই মরুভূমির মধ্যে চারিদিকে যেখানে বালি আর বালি, এখানে কিন্তু তুমি সহজে জল পাবে না। মানে এখানে যে সমস্ত প্রাণী উদ্ভিদ বসবাস করে না, তারাও কিন্তু জলের সংকটে ভুগে। কোথায় জল পাবে? এখানে শুধু বালি, কোনো গাছপালা তেমন নেই। বা মাটির তলায় তো জল সংরক্ষণ করে রাখতে পারে, কিন্তু এখানে তো মাটিই নেই, বালি, তো জলও পাবে না। ওকে, বৃষ্টির ভীষণই অভাব, কারণ এখানে বৃষ্টি হয় না। আচ্ছা এখানে, আচ্ছা তারপর লাইন পড়ো। দিনের বেলায় রোদের তাপ খুব বেশি হয়, যেটা আমি একদম ইন্ট্রোডাকশনে বলেছিলাম, যে এমন একটা জায়গা যেখানে দিনের বেলা প্রচন্ড গরম আর রাত্রিবেলা কি প্রচন্ড ঠান্ডা। তো ওটাই বলছে দেখো, দিনের বেলা প্রচন্ড গরম হয়, বছরে 20 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এখানে কি বুঝলে, যে মরুভূমিতে কিন্তু বৃষ্টিপাত হয় না। ওকে, শুধু বালি আর বালি থাকায় জল মাটিতে শোষিত হয় না। যেটা বললাম তোমাকে একটু আগে, যেখানে তো মাটি নেই, তাহলে জলটা কিভাবে শোষণ করবে? শুধু কি রয়েছে, বৃষ্টিপাতও হয় না। বৃষ্টিপাত যদি হতো তাহলে দেখা যেত না হয়তো, যে প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে, জল শোষণ করতে পারছে। বৃষ্টিপাত যদি হয় না, তো জল শোষণ করতে পারবে না। নেক্সট কি বলছে, ফলে সূর্যের আলোর 90%, 90% বিকিরিত হয়ে ফিরে যায়। তাহলে যে মরুভূমির মধ্যে সূর্যের আলো আসছে, যার জন্য দিনের বেলা এতটা গরম হচ্ছে, কিন্তু রাত্রিবেলা হওয়ার জন্য মানে যে গরমটা, আলোটা আসছে, ওটা ধরে রাখার প্রয়োজন, তো ধরে রাখতে পারছে না। প্রায় 90%, মানে পুরো ধরে নাও, মানে বেশিরভাগ ম্যাক্সিমামটাই তো মানে বাদ দিয়ে দিচ্ছে। তো তার ফলে কিন্তু এখানে তোমার কি হবে, রাত্রিবেলা
প্রচন্ড ঠান্ডা হবে। আচ্ছা, এর আগে আমরা কি পড়েছিলাম? গ্রিন হাউস গ্যাস সম্পর্কে জেনেছিলাম, কার্বন ডাই অক্সাইড। তার কাজ কি ছিল? বিশ্ব উষ্ণায়ন করাতো। যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়, তাহলে ওই আলোটাকে ধরে রাখতে পারবে না এবং তার ফলে কি হবে? বিশ্ব উষ্ণায়ন হবে। তো সেম কেস এখানে। এবার যেহেতু এখানে গাছ নেই, তাহলে কার্বন ডাই অক্সাইডটাও ঠিকঠাক পাচ্ছে না, মানুষও নেই, তো এই জন্য কিন্তু প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে। এই জন্য কিন্তু প্রবলেম গুলো মরুভূমিতে দেখা যাচ্ছে। ফলে কোথায় গেল, হ্যাঁ, রাতের বেলা খুব ঠান্ডা, কিছু মরুভূমিতে আবার ভীষণ ঠান্ডা, যেমন এশিয়া মহাদেশের গোবি কিংবা বা আন্টার্কটিকার মহাদেশের মরুভূমি। আশঙ্কার কথা হলো মরুভূমির আয়তন ক্রমশ বাড়ছে। আচ্ছা, তোমরা নিজেরাই বলো যে কিভাবে আয়তন বাড়ছে, কথাটা বললো। এর আগের চ্যাপ্টারে, মানে চ্যাপ্টারের প্রথম দিকে কি দেখেছিলাম, যে মানুষ গাছ কাটতে স্টার্ট করেছে, গাছ কাটছে তার নিজের স্বার্থের জন্য, খাবার মানে ওই ডালপালা ইউজ করবে, সেখানে বাড়ি বানাবে, এজন্য কাটছিল তো। তো সেই জন্য বলছে কি, এবার মরুভূমি কিভাবে গঠন হচ্ছে, তুমি যদি গাছপালা কাটতে থাকো, সেখানে অটোমেটিক্যালি মরুভূমি তৈরি হয়ে যাবে। বলেন না, দেবে বাড়িতে বলতে শুনবে অনেকে যে এটা এখানটা কেটে মরুভূমি তৈরি করে দিল, বলে তো। তো ওটাই বলছে যে আস্তে আস্তে আমরা যেভাবে গাছ কাটা স্টার্ট করেছি, আলটিমেটলি গিয়ে একদিন এই মরুভূমিতেই পরিণত হবে। এই জন্য লাইনটা লিখেছে, দেখো তোমাদের বইতে, আশঙ্কার কথা কি, মরুভূমির আয়তন ক্রমশ বাড়ছে, এবং সেটা কে বাড়াচ্ছে? আমরাই তো বাড়াচ্ছি, তাই না? ওকে, এখানেও তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, জাস্ট এটা জেনে রাখবে যে 90% সূর্যের আলো কিন্তু মরুভূমির মধ্যে বিকিরিত হয়ে যায়, আর দিনের বেলা প্রচন্ড গরম হয়, আর রাত্রিবেলা ঠান্ডার কারণ কি? কারণ এটা তাপটাকে ধরে রাখতে পারছে না, যেটা আমাদের ক্ষেত্রে এখানে হয় না, কারণ এখানে সূর্যের আলো যেটা আসে ওটাকে ধরে রাখার জন্য লোক রয়েছে, কিন্তু ওখানে কেউ নেই, না, যারা ফিরেই চলে যায় 90%। ওকে, ওকে, মানে আতিথেয়তা করার কেউ নেই। ওকে, নেক্সট চলো। মরুভূমির বালির ভেতরে লুকিয়ে রয়েছে অপার বিস্ময়। মানে কি, অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে মরুভূমির ভেতরে। কি রয়েছে? যেখানে বৃষ্টি নেই, জল নেই, আছে শুধু ভয়াবহ উত্তাপ কিংবা ঠান্ডা, এরকম কষ্টকর পরিবেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জীবজগতের অপার ভান্ডার। যেটা প্রথমে বলেছিলাম, যে তোমরা তো ভাববে যে এমন একটা জায়গা যেখানে গাছ নেই, যেখানে প্রচন্ড গরম, রাত্রে প্রচন্ড ঠান্ডা, তাহলে কেউ থাকবেই না এখানে, কিন্তু তা সত্ত্বেও তো রয়েছে। ওটাই বলছে যে এখানে কিন্তু তোমার প্রচন্ড ইন্টারেস্টিং জিনিস রয়েছে। আচ্ছা, তুমি, আমাদের এখানে নর্মাল কন্ডিশন থাকে, কখনো ঠান্ডা কখনো গরম মিক্সড করে থাকে। তো এখানে থাকতে আমাদের এত কষ্ট হয়, গরমকালে এসি চালাই, পাখা চালাই, তো ওরা এই গরমে কিভাবে বসবাস করতে পারে? আমার সারাদিন জল খেয়েও বলে যে জলের অভাব হয়েছে, এই ওই মানে অনেক ঝামেলা, ওরা কিভাবে বসবাস করছে ওখানে? তো ওগুলো আজকে জানবো, চলো। এই যে এটা বলছে, দেখো, আমরা গরমে একটু কষ্ট পেলে তো পাখা চালাই, কিংবা ঠান্ডায় কাঁথা লেপ চাপা দিয়ে ঘুমিয়ে পড়ি। এখন শীতকাল চলছে, এখন কি করছে, একদম জড়িয়ে ঘুমাচ্ছে, প্রচন্ড আরাম, কিন্তু ওদের তো ওখানে পাবে না ওগুলো। কিন্তু শত কষ্ট সত্ত্বেও মরুভূমির জীবজগৎ, মরুভূমি ছেড়ে জীবজগৎ, মানে মরুভূমির যে জীবগুলো রয়েছে, ওরা মরুভূমি ছেড়ে সহজে বেরিয়ে আসতে চায় না। নানা মরুভূমিতে নানা রকম জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেটা বললাম, যে মরুভূমির মধ্যে এত অ্যাডভার্স কন্ডিশন মানে কি, তোমার বিপরীতে যেগুলো চলছে, ওই কন্ডিশনের মধ্যেও কিন্তু কিছু জীব তাদের স্ট্রং ইমিউনিটি দিয়ে বেঁচে রয়েছে। চলো, জাস্ট রিডিং করে রাখবে এগুলো জানার জন্য। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট মরুভূমি, যে ভারত পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি। উত্তর আমেরিকায় মরুভূমি রয়েছে, তারপর তোমার হচ্ছে যে এখানে কোথায় রয়েছে, দেখো, নামিব মরুভূমি রয়েছে, আরাবিয়ান মরুভূমি। আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন তোমাদের বইতে আছে, দেখবে যে নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি নেই কেন? সব জায়গায় তো রয়েছে, নিরক্ষরেখা বরাবর নেই কেন? তোমাদেরও কোশ্চেন হতে পারে, একদম এখানে কেন কোনো মরুভূমি নেই? থাকা দরকার ছিল, প্রত্যেকটা জায়গায় রয়েছে। জানো তোমরা উত্তর? যে জানো তাহলে কমেন্ট করে দাও। তো এখন আমি বলি, এবার মরুভূমি তৈরি হওয়ার জন্য কি লাগবে? সেখানে বৃষ্টিপাত খুব একটা বেশি হওয়া যাবে না, তাহলে তো বৃষ্টির জল ধরে শোষণ করে নেবে, মরুভূমি কিও গঠন করছে, তাহলে সেখানে বৃষ্টিপাত কম হতে হবে। কিন্তু নিরক্ষরেখা বরাবর ওখানে বৃষ্টিপাত ঠিকঠাক হয়, বৃষ্টিপাত প্রচন্ড অ্যামাউন্ট হয়, তাহলে সেখানে কিভাবে কোনো মরুভূমি গঠন করবে? এই জন্য কিন্তু নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি গঠন হয় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, কোশ্চেন আসতেই পারে যে কোথায় কোনো মরুভূমি দেখতে পাওয়া যাবে না, বড় মরুভূমি। এটা কিন্তু হবে উত্তর, নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি দেখতে পাওয়া যায় না। ওকে, এটা এমসিকিউ আসতে পারে। এবার তোমাদের বইয়ে একটা ছক দেওয়া রয়েছে, এখানে দেখবে যে গরম বা ঠান্ডা মরুভূমি কোনগুলো, এবং তার মরুভূমির নাম, আর কোন মহাদেশে অবস্থিত তার প্রাণী। আচ্ছা, আমি কি বলেছিলাম যে আমাদের ভারতের সব থেকে বড় মরুভূমির নাম কি? ভুলে গেছো? কমেন্ট করো, সব থেকে বড় মরুভূমি ভারতের কি হয়? আচ্ছা, তোমরা একটা মরুভূমির নাম শুনেছো, সাহারা মরুভূমি? ওটা কি? ওটা হচ্ছে আমাদের সব থেকে উষ্ণতম মরুভূমি। ওকে, চলো এবার এই ছক থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট।
জিপিআই দিয়ে রাখলাম, প্রচুর এমসিকিউ, তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবে ওখানেও কিন্তু দেখতে পাবে। তো সবটা কিন্তু মুখস্থ করে নেবে। ওকে, দেখো এটা তোমার ভূগোলেও রয়েছে, ভূগোল ইম্পর্টেন্ট। 1 নম্বর কি বলছে, আরবের মরুভূমি। এবার আগে একটা আমার স্লাইডে দেখলাম কি যে কোনো মরুভূমি কিন্তু ঠান্ডাও হয়, তাই জন্য দেখো দুটো অপশন দেওয়া রয়েছে, গরম অথবা ঠান্ডা। তো আরবের মরুভূমি কিরকম থাকে না, এটা হচ্ছে তোমার গরম থাকে। ওকে, তারপর বলছে কোন মহাদেশে অবস্থিত, তাহলে এটা আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত আরবের মরুভূমি। এখান থেকে এমসিকিউ আসবে যে আরবের মরুভূমি কোন মহাদেশে অবস্থিত, বা এটা কিরকম নেচার হয়ে থাকে, যে গরম কি ঠান্ডা, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। নেক্সট বলছে প্রাণী, এখানে তুমি কোন প্রাণী দেখতে পাবে। দেখো প্রত্যেকটা মরুভূমির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, উট। উটটা কিন্তু কমন। এবার উট যে থাকে, বললাম না কিছু কিছু প্রাণী তাদেরকে চেঞ্জ করে তাদের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসে বসবাস করেছে, তো উটও সেরকম একটা। এই ডিটেলস আমরা দেখবো আজকের ভিডিওতে। আচ্ছা, এখানে কি থাকে দেখে নাও। উট রয়েছে, শিয়াল রয়েছে, খরগোশ রয়েছে, সজারু, বালি কেউটে। বালি কেউটে হচ্ছে যে যেহেতু বালির মধ্যে ঘোরাফেরা করছে, যেটার নাম কিন্তু বালি কেউটে। ক্যামেলিয়ন, কাঁকড়া বিছে, শকুন, এগুলো। এখানের মধ্যে কিছু কিছু নাম জাস্ট মুখস্থ রাখবে, এত তো নাম মনেও থাকবে না, ভুলে যাবে জানি, কিছু কিছু মনে রাখবে, দেখে রাখবে। উটটা কিন্তু কমন, সব জায়গায় উট দেখতে পাবে, দেখো উট রয়েছে, এখানেও রয়েছে, এখানে উট রয়েছে, উটটা কমন। নেক্সট আছে গোবি মরুভূমি। দেখো মরুভূমি মানে কিন্তু গরম সবসময় এরকম না, এই গোবি যেটা যেটা আমাদের কোথায় রয়েছে, এশিয়া মহাদেশে রয়েছে, এটা কিন্তু ঠান্ডা মরুভূমি। তোমাদের বই 4টে মরুভূমির নাম দেওয়া রয়েছে, কি কি, আরবের, গোবি, থর আর সাহারা। মনে রাখবে যে গোবি মরুভূমি হচ্ছে তোমার ঠান্ডা মরুভূমি। দেখো কোশ্চেন আসলে কিন্তু এই এক্সেপশন গুলো দিয়ে কোশ্চেন আসবে তোমাকে, ওরাও কি জানে যে তুমি পারবে মরুভূমি মানে গরম, তোমার ঠান্ডা মরুভূমির নাম জিজ্ঞাসা করবে। এটা তো কমন সেন্স আমাদের থাকা উচিত, তাই না? তাহলে কি, এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট সবগুলোর মধ্যে। আবার সব আমাদের ঠান্ডা মরুভূমির নাম বলো, কি হবে, গোবি মরুভূমি। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে, এখানে কি কি থাকে, ব্যাকটিয়ান, উট, বিটল, নীলপাহাড়ি পায়রা, ভালুক, বরফচিতা এবং বন্য ভেড়া, এগুলো তোমার গোবি মরুভূমির মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট কি, থর মরুভূমি, আমাদের ভারতের সর্ববৃহৎ সবথেকে বড় মরুভূমি থর মরুভূমি, এটা একটু ইম্পর্টেন্ট, লেখা লিখে দিই, ভারতের বৃহত্তম মরুভূমি। ওকে, এটা কিন্তু তোমার গরম মরুভূমি। নেক্সট কোথায় আছে, এশিয়া রয়েছে। দেখো সবগুলো যে 4টের মধ্যে বাকি 3টা তোমার কোথায় রয়েছে, এশিয়া, কিন্তু সাহারা কোথায় রয়েছে, আফ্রিকা। এইগুলো জাস্ট খেয়াল করবে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনেও থাকবে তোমাদের। তাহলে আমি কি বললাম, একটা ঠান্ডা মরুভূমির নাম কি, গোবি মরুভূমি। আর এখানে এক্সেপশন কি আসছে তোমার, যে কোন মহাদেশ, বাকি 3টে এশিয়া, একটা উল্টো সাহারা। সাহারা কোথায় রয়েছে, আফ্রিকাতে। ক্লিয়ার? এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখানে কে থাকে দেখো, কাঁটাওয়ালা রেত বিশিষ্ট গিরগিটি দেখতে পাওয়া যায়, এই গিরগিটিও কম বেশি প্রত্যেকটা গরুর মধ্যে থাকে। শিয়াল রয়েছে, উট রয়েছে, সাপ, শকুন, এগুলো দেখতে পাওয়া যাবে। লাস্ট কি রয়েছে তোমার, সাহারা মরুভূমি। এর এক্সেপশন কি বললাম, যে এ হচ্ছে তোমার, আচ্ছা এক্সেপশন মানে কি, যেটা আলাদা হচ্ছে, ব্যতিক্রম কোনটা আসছে, তো এটা তোমার রয়েছে আফ্রিকা মহাদেশে। এখানের মধ্যে প্যাঁচা, হরিণ, সজারু, শিয়াল, উট পাখি, হায়না দেখতে পাওয়া যায়। ওকে, তো এগুলো যতটা পারো মনে রাখবে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে। একটা ঠান্ডা মরুভূমির নাম বলো, কোন মরুভূমিটা আফ্রিকাতে রয়েছে, এগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য আসবে। ওকে, এতবার বললাম, আশা করি মুখস্থ হয়ে গেছে। চলো নেক্সট, এবার আসছে মরুদ্যান। এই ফটোটা দেখো, মরুদ্যান কি, ওয়েসিস নাম শুনেছো ওখানে, মরুদ্যান। এই আমি তখন বললাম যে মরুভূমিতে তো কোনো জল দেখতে পাওয়া যায় না, কোনো জল থাকে না, কিন্তু এই মরুদ্যান একটু ডিফারেন্ট হয়ে গেল। এখানে দেখো কি দেখতে পাচ্ছ, একটা জলাশয় রয়েছে, যেখানে চারিদিকে কি রয়েছে না, তোমার কিছু ওইটা চারিদিকে ঘিরে কিছু গাছপালা বেড়ে উঠেছে, এটা হচ্ছে তোমার মরুদ্যান। এটা বইতে কি বলেছে দেখো, যেখানে শুধু বালি আর বালি, বৃষ্টির নামগন্ধ নেই, আমি একটু বললাম, তো সেখানে মরুদ্যান, মানে এটা কোশ্চেন করছে, সেখানে মরুদ্যান থাকতে পারে? এমনিই বললাম যে কোনো বৃষ্টি হয় না, জল সংরক্ষণ করতে পারছে না, গাছপালা তেমন নেই, তাহলে মরুদ্যান কি করে চললো? কিন্তু হয় ওখানে, মানে গাছপালা, জলাশয়, নানা ধরনের প্রাণী, এও সম্ভব। হ্যাঁ, তাহলে এখানে জিজ্ঞাসা করছে কি, যে এমন জায়গা যেখানে মধ্যে বললাম কোনো কিছু নেই, তো সেখানেও কি এগুলো থাকতে পারে? হ্যাঁ, এটা সম্ভব। কিভাবে রয়েছে, চারিদিকে বালির সমুদ্র মনে হলেও বালির নিচে অনেকটা গভীরে যে শিলাস্তর রয়েছে, সেখানে রয়েছে জল। মরুভূমিতে যে সামান্য পরিমাণ বৃষ্টি হয়, তার বেশিরভাগ অংশই বালির নিচে গভীরে সেই শিলাস্তরে জমা হয়। তাহলে এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে, খুব কম হয়, বাট যেটা হয় সেটা কিন্তু শিলাস্তরে জমা হয়ে যায়।
মরুভূমির কোথাও কোথাও এই শিলাস্তরে ফাটল ধরলে সেই জল বাইরে এসে তৈরি করে জলাশয়। তাহলে এই যে ফটো দেখলে, জলাশয়ের ফটো দেওয়া রয়েছে, এটা কিভাবে তৈরি হচ্ছে বোঝা গেল। যে বৃষ্টিপাত তো হয় না, বললাম হয় না, খুবই কম, কিন্তু যেটুকু হয় ওটা শিলাস্তরের মধ্যে জমা হয়। এবার তোমার কোশ্চেন হতে পারে, তাহলে প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই বৃষ্টিপাত ওখানে পুরোটা এলাকা জুড়ে হচ্ছে, তাহলে প্রত্যেকটা জায়গায় জল জমা হচ্ছে, তাহলে প্রত্যেকটা জায়গায় জল এরকম মরুদ্যান হচ্ছে না কেন? ওই জল জমা থেকে যেখানে ফাটল সৃষ্টি হবে ওখানের মধ্যে কিন্তু তোমার কি দেখা যাবে না, জলাশয়টা দেখতে পাওয়া যাবে। আর সেই জলাশয়কে ঘিরে রয়েছে গাছপালা এবং শুরু হয় নানান জীবের সংসার, নিষ্পাপ নিস্তরঙ্গ বালির সমুদ্রের মাঝে একটুখানি প্রাণীর ছোঁয়া। তবে বিশাল মরুভূমির মাঝে মরুদ্যানের সংখ্যা কিন্তু খুবই কম। মানে ধরে নাও এত একটা মরুভূমি, তার 1% হয়তো, মানে খুব অল্প জায়গা জুড়ে মরুদ্যান রয়েছে। দেখতে পাবে এখানে ফটোতে যে একটা জলাশয় রয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছিল, শিলাটা ফেটে বেরিয়ে এসেছিল এবং তার মধ্যে কিন্তু চারিদিকে গাছপালা রয়েছে, কিছু প্রাণী বাস করছে, দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, কিন্তু এটা খুবই কম দেখা যায়, কিন্তু হয়। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে মরুভূমিতে শুধু বালি আর বালি, সূর্যের তাপ ভয়াবহ, বাতাসে পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড, কিন্তু মাটি নেই, জলের ভীষণ অভাব কারণ বৃষ্টিপাত হয় না। এরকম অবস্থাতে বালির বুক চিরে জন্মায় নানা ধরনের গাছ। তাহলে আমি প্রথমে বলেছিলাম ইন্ট্রোডাকশনে যে কিছু গাছ কিন্তু আমাদের মরুভূমির মধ্যে দেখতে পাওয়া যায়। তো এবার দেখো যে এত কষ্ট সহ্য করে কে থাকতে পারে ভাই, কিন্তু কিছুটা রয়েছে। তো কারা রয়েছে, এই হচ্ছে আমাদের স্ট্রাগলের কাহিনী। দেখো চলো এবার। তো স্বাভাবিক ব্যাপার যে যে সমস্ত উদ্ভিদগুলো আমাদের এই চারপাশে দেখা যাচ্ছে তারা তার ওখানে থাকতে পারবে না, কারণ এরা তো বিন্দাস খায় দায়, মাটির তলা থেকে জল তোলে, বিন্দাস থাকতে পারছে, ও আবহাওয়া একদম কারেক্ট ভালো রয়েছে। কিন্তু ওদের তো ভাই অনেক খারাপ কন্ডিশন, ওখানে তো প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, জল নেই, বাচ্চারা জল খেতে পারছে না। তো কিভাবে থাকবে এরা? এরা এই জন্য কি করছে, এরা কিন্তু খুব স্ট্রং হয়ে থাকে, দেখো নিজেদের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসছে, যে কিন্তু ওকে টিকতে হবে ওখানে, যেহেতু ওদেরকে উপরওয়ালা ওখানে রেখেছে, তোকে টিকতে হবে, কিন্তু টিকবে কিভাবে, তার জন্য কিছু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করে? দু ধরনের হয়ে থাকে গাছ। কি বলছে দেখো, এক ধরনের গাছ শুষ্কতাকে এড়িয়ে চলার জন্য তাড়াতাড়ি বেড়ে যায় এবং মরে যাওয়ার আগে এই ধরনের গাছ ফুল ফোটায় এবং বীজ উৎপন্ন করে, এবং বীজগুলো অনুকূল পরিবেশ না পাওয়া পর্যন্ত সুপ্ত অবস্থাতেই কিন্তু থাকে। তাহলে এক টাইপ কি হচ্ছে না, এরা তাড়াতাড়ি গ্রো করছে, তাড়াতাড়ি বৃদ্ধি করছে এবং তাড়াতাড়ির মধ্যে ফুল ফোটাচ্ছে, বীজ তৈরি করছে এবং তারপরে মারা যাচ্ছে। মানে এদের লাইফ সাইকেলটা কি হচ্ছে, জীবন চক্রটা একটা সংক্ষেপ, ছোট করে নিচ্ছে, শর্ট করে নিচ্ছে। আরেকটা কি হচ্ছে যে আরেক ধরনের গাছ শুষ্কতাকে প্রতিরোধ করতে থাকে এবং তাহলে একটা কি হচ্ছে, তাড়াতাড়ি লাইফ সাইকেলটাকে মানে কমপ্লিট করে নিচ্ছে, লাইফ সাইকেলটা শর্ট করে নিচ্ছে। আরেকজন কি করছে, লাইফ সাইকেল বাড়াবে কিন্তু তার নিজের দেহের মধ্যে কিছু পরিবর্তন আনছে। কি পরিবর্তন আনছে, এদের কাণ্ড রসালো হয়, অল্প জলে এরা বেঁচে থাকে অনেক বছর। তাহলে এদের কি করছে না, নিজেদের মধ্যে জল সঞ্চয় করে রাখছে, নিজেদের দেহ বডিকে রসালো করে রাখছে, যার ফলে কি হবে, ওখান থেকে তাদের প্রয়োজনীয় জলটা নিতে পারবে। নেক্সট কি বলছে, দীর্ঘদিন নিজের শরীরে জল সঞ্চয় করে রাখতে পারে। এদের মূল ও কাণ্ড হয় খুব বড় আর মোটা, পাতার বদলে থাকে কি কাঁটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, কয়েকটা কাঁটাওয়ালা গাছের নাম বলো তো তোমরা যেটা দেখেছো। তাহলে এদের কোশ্চেন আসছে এবার যে এদের কাঁটা কেন হচ্ছে। কাঁটাটা কিন্তু খুব মোটা হয়ে থাকে, যার ফলে কি হয়, সেখানের মধ্যে জল সঞ্চয় করে রাখতে পারে, জলটা যখন তাদের প্রয়োজন তখন তারা ইউজ করবে। তাহলে তুমি একটা জিনিস কমন খেয়াল করে রাখবে যে মরুভূমিতে যে উদ্ভিদ বলো, প্রাণী বলো বসবাস করছে, যারা লং টাইম একটু বাঁচছে, তাদের মধ্যে কিন্তু এই একটা জিনিস কমন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে তাদের মধ্যে কিন্তু জল সঞ্চয় করে রাখার জন্য কোনো না কোনো ব্যবস্থা তারা করে রেখেছে। সেটা তুমি প্রাণীর ক্ষেত্রে যাও, সেটা আমরা পরে দেখবো, সেটা তুমি উদ্ভিদের ক্ষেত্রে আসো, এটা কিন্তু ওদের মধ্যে কমন, মনে থাকবে তো? ওকে, নেক্সট, জল যাতে বাষ্প হয়ে না বেরোতে পারে তার জন্য সারা শরীরে কিউটিকল নামক আবরণে ঢাকা থাকে। কিউটিকলটা কেন রয়েছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টার্ম, কিউটিকল। কিউটিকল, তাহলে এদের যে বললাম পাতা রয়েছে, এদের যে দেহে আবরণ রয়েছে, এখানে কিউটিকল। আচ্ছা বলো তো কিউটিকলটা কি? একটা মোমের মতো একটা আবরণ। তার ফলে কি হচ্ছে, যে আমি ধরে নাও জলটা খেলাম বা জলটা আমার মধ্যে রেখেছি, এবার যখন দিনের বেলা প্রচন্ড আলো আসছে, ওই জলটা তো অটোমেটিক্যালি বাষ্প হয়ে বাইরে বেরিয়ে চলে যাবে, তাই না?
কিন্তু ওটাতে বেরোতে দিলে আমাদের হবে না, কারণ ওটা আমার প্রয়োজন জীবনযাপনের জন্য। তো সেই জন্য ওরা কিউটিকল দিয়ে ঢেকে রেখেছে যতটা পারা যায়, যতটা অ্যামাউন্টে পারা যায়, যাতে জলটা বাইরে বেরিয়ে না যায়। এই জন্য কিন্তু এই কিউটিকল বা মোমের একটা আবরণ পুরো বডির মধ্যে পরে রেখেছে। ওকে, নেক্সট কি বলছে, বালির মধ্যে সামান্য স্যাঁতস্যাঁতে ভাব থাকলেই তার থেকে জীবনের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে পারে। দেখো, তোমাকে তোমার মা প্রচন্ড জল দেয়, তুমি খাও না, বলে না খাবো না খাবো না খাবো না, কিন্তু এরা একটু জলের জন্য একটু একটু জল পেলেই কিন্তু সেখান থেকে তাকে সংগ্রহ করছে। বুঝতে পারছো জলের কত দাম? জল খাবে তো এবার? তো ওরা কি করছে তাহলে, যে একটু স্যাঁতস্যাঁতে, খুব বেশি একদম ডোবা থাকার দরকার নেই, এই একটু ভেজে ভেজে ভাব থাকলে সেখান থেকে কিন্তু জল সংগ্রহ করছে। মানে তোমার কাছে টাকার যে দাম, এদের কাছে জলের সেই দাম। বুঝতে পারলে? ওকে, বেশ কিছু গাছের মূল বালি ভেদ করে অনেক গভীরে চলে যায়। জলের খোঁজে মূল অনেক গভীরে যায়, তাই এদের মূলত্র বেশ শক্তপোক্ত হয়। তাহলে এবার জল, মানে আমাদের এখানেও গাছ কি করে, মাটির নিচে কেন যায়, জল খোঁজার জন্য, জল পায়। কিন্তু আমাদের এখানে গাছ তো পেয়ে যায় একটুখানি গেলে, কিন্তু ওরা তো পায় না। তাই জন্য এরা কি হয়, অনেকটা অনেকটা নিচু পর্যন্ত যায়, শিলাস্তর ভেদ করে যায়। আবার যে শিলাস্তর রয়েছে ওখানে কিন্তু জল পাবে না, তো যত চেষ্টা করে যায়। তো এই জন্য কি হচ্ছে, এদের মূলত্রটা অনেকটা শক্তপোক্ত হচ্ছে, অনেক ঘাত প্রতিঘাত মানে সহ্য করতে হচ্ছে এদেরকে। ওকে, এবার হচ্ছে কি, অতিরিক্ত জল যাতে বাইরে না বেরোতে পারে, পাতাগুলো পত্ররন্ধ্রের সংখ্যা কম হয়। আচ্ছা, এই জিনিসটা দেখো, পত্ররন্ধ্র, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিভিআই পয়েন্ট এগুলো। এই এখানে যতগুলো পয়েন্ট রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এটা দেখবে তোমার 9-এও পড়বে, অভিযোজন, অভিব্যক্তি এগুলো রয়েছে। তো এগুলো তোমাদের বেসিক করা হচ্ছে। এই পয়েন্টগুলো তোমার বলেছিলাম না খাতা নিয়ে বসতে, এই পয়েন্টগুলো লিখে রাখো। বেশি কিছু লেখার দরকার নেই, এটা লিখবে যেমন, যে মরুভূমির গাছের মধ্যে পত্ররন্ধ্রের সংখ্যা কম হয়, এদের বডির মধ্যে কিউটিকল দেখা যায়। দেখো, যেগুলো ইম্পর্টেন্ট দিচ্ছি ওগুলো দেখবে, কিউটিকল কথা লিখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসবে। নেক্সট তোমার হচ্ছে পত্ররন্ধ্রের সংখ্যা কম হয়, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এটা তোমার জানার দরকার, অতটা কোশ্চেন লেখা দরকার নেই, এগুলো দরকার নেই। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা বলছিলাম যে পত্ররন্ধ্র জিনিসটা কি, আমাদের যে গাছ রয়েছে, গাছের পাতার মধ্যে কিছু ছিদ্র থাকে। কেন থাকে? গ্যাসটাকে আদান প্রদান করার জন্য। এবার যদি এই পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে কি হবে, যে জলটা আনছিল ওটা বেশি পরিমাণে বাইরে চলে যাচ্ছে, বাষ্পীভবন বেশি হচ্ছে। তো এটা কিন্তু আমাদের কি মেন লক্ষ্য কি, আমরা কোনো মতেই জলকে যেতে দেব না, শুধুমাত্র আনবো, তার জন্য আমরা ভিজে জায়গা থেকেও নিয়ে চলে আসবো, কিন্তু বাইরে বেরোতে দেবো না। তো ওটাই বলা হচ্ছে, এই জন্য কিন্তু এদের পত্ররন্ধ্রের সংখ্যা কম হয়, যাতে বাষ্পীভবনটা কম হয়। বোঝা গেল? নেক্সট বলছে, একটু বৃষ্টি হলে আবার কিছু গাছ মাটি ফুঁড়ে ওঠে, তবে বেশি দিন বাঁচে না। অল্প দিনের আয়ুতে গাছ ফলে নিজেদের সাজায়, ফুল আর ফল দিয়ে নিজেদেরকে মানে ভর্তি করে নেয়। আবার কিছু গাছ আছে যারা জল ছাড়াই দীর্ঘদিন বাঁচে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু খুব একটা গাছপালা হয় না। তাহলে এই 4টে পয়েন্টের মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট ভিভিআই দেওয়া রয়েছে, এই দুটো পয়েন্ট এক্ষুনি খাতায় লিখে নাও। ওকে, এমসিকিউ যখন তোমরা যদি অনেকে কোশ্চেন ব্যাংক সলভ করো, তখন দেখতে পাবে এগুলো ব্যাপারে কোশ্চেন। ওকে, নেক্সট বলছে কি, ফণি মনসা। তাহলে যে সমস্ত গাছগুলো বেড়ে উঠছিল এতক্ষণ, মানে একটা, এগুলো দেখো জেনারেল কথাবার্তা বলছিল যে এগুলো এগুলো হতে পারে। এবার আস্তে আস্তে কি হচ্ছে, একটা করে ডিটেলস বলবো। একদম প্রথমে আমাদের রয়েছে কি, ফণি মনসা সম্পর্কে। তোমরা কি জানো ফণি মনসা, দেখেছো? অনেকে কিনতে পাওয়া যায়, দেখবে এভাবে একটা টেপলে যা বলো তাই বলে, তাই তো? ওটা হচ্ছে তোমার কি, ফণি মনসা গাছের মধ্যে পড়ছে। তো এখানে দেখো ফণি মনসার কি রয়েছে, কাঁটা রয়েছে, কাঁটা ভরা। এটা তোমাদের ছিল না ফণি মনসা, আর একটা কি ছিল বাংলা বইতে পড়েছো, তো ওটা কিন্তু এখানে দেখো রয়েছে। ফণি মনসা কি রয়েছে, প্রচন্ড কাঁটা রয়েছে, মানে মরুভূমির ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে কাঁটা দেখতে পাওয়া যাবে। আচ্ছা, এই কাঁটা থাকার এর আরেকটা ভালো দিক কি বলতো, তুমি টাচ করতে পারবে? পারবে না, কারণ কি রয়েছে, কাঁটা ভর্তি রয়েছে, ধরতে যাবে কাঁটা ভরে যাবে। এবার তাহলে এই কাঁটাটার দুটো কাজ হচ্ছে, একটা কি নিজের বডিকে রক্ষা করছে, তাহলে আত্মরক্ষার কাজে লাগছে। এই কাঁটার দুটো কাজ রয়েছে, আত্মরক্ষা, আরেকটা কাজ কি করছে, জলটাকে তোমার ধরে রাখতে সাহায্য করছে, তাহলে কি করছে, জল সঞ্চয়। এই দুটো কাজ কিন্তু তোমার ফণি মনসার কাঁটাগুলো করছে। এখানে কি দিচ্ছে দেখো, এই ধরনের গাছেদের মধ্যে প্রথমে আসে ক্যাকটাসের নাম। ফণি মনসা মানে কার মাথায় আসছে, ক্যাকটাস। সারা
গায়ে যার কি রয়েছে, কাঁটায় ভরা একদম, পুরো দেখো পুরো বডির মধ্যে কাঁটা আর কাঁটা কাঁটা কাঁটা। ওকে, তো সব দেশের মরুভূমিতে রয়েছে এই প্রিকলি পিয়ার বা সাধারণ ফণিমনসা গাছ। তাহলে ইংলিশটা কি? প্রিকলি পিয়ার, এটা ইম্পর্টেন্ট। VVI। ওকে, নেক্সট কি বলছে দেখো, গায়ে কাঁটা থাকায় অন্যান্য পশু পাখিরা খেতেও পারে না কাঁটাগুলো। তাহলে কাঁটা কি হলো? আত্মরক্ষার অস্ত্র। সবুজ রঙের কাণ্ড দেখতে পাওয়া যায়। তাহলে এদের যে এটা দেখতে পাচ্ছ, এটা কাণ্ড, আর কাঁটাটা কিন্তু কি থেকে তৈরি হয়েছে? ওদের যে পাতা, ওটাই কাঁটায় রূপান্তর হয়ে গেছে, যেটা একটু মোটা হয়, যার মধ্যে জল সঞ্চয় করে রাখে। দুটো ফায়দা বলেছিলাম, দুটো উপকার বলেছিলাম, যে কাঁটা রয়েছে। এবার দেখো, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা, যে মরুভূমিতে উট থাকে, বললাম উট সম্পর্কে দেখবো ডিটেলসে। এবার এই উটটা কি করে থাকে? ফণিমনসা গাছ তো খেয়ে নিতে পারে, কারণ এটা তো জানে যে আমার জল দরকার, ফণিমনসা জল নিচ্ছে, তাহলে আমি খেয়ে নিই। তখন কি হবে? তাহলে ফণিমনসা গাছটা মারা যাবে। এই কাঁটাগুলো থাকার জন্য কিন্তু উটরা সেটা খুব একটা ইজিলি খেতে পারে না। ওকে, তাহলে আত্মরক্ষা করছে, কোনো পশু প্রাণী যা কিছু থেকে নিজেকে প্রোটেক্ট করছে। ঠিক আছে, ওকে, ফণিমনসা গেল। তাহলে নেক্সট কি বলছে, জোশুয়া গাছ। এই জোশুয়া গাছের ফটো যেটা দেখছো তোমাদের বইতে দেওয়া রয়েছে, এখানে ভালো ক্লিয়ার দেওয়া রয়েছে, দেখো এটা একটু লম্বা টাইপস হয়ে থাকে, প্রায় 15 থেকে 40 ফুট লম্বা হয়। তাহলে অনেকটা কিন্তু এরা লম্বা হয়ে থাকে। ফণিমনসা সাইজ কতটা হবে? খুব বেশি হবে না, কিন্তু এগুলো এর মানে এর বৈশিষ্ট্য এটা, যেটা খুব লম্বা গাছ হয়ে থাকে, প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এর লাইফ টাইম কতটা দেখছো, লাইফ সাইকেল কতটা? 200 বছর পর্যন্ত। ওকে, নেক্সট কি, মানে তুমি তোমার জীবনে যদি একটা গাছ, জোসা গাছ দেখে থাকো, আবার পরে গেলে তোমার লাইফ, মানে তোমার যতদিন বেঁচে রয়েছো ওই গাছটা ওখানে দেখতে পাবে। 200 বছর, মানে তোমার একদম একটা চলে যাবে। হলুদ সবুজে, হলুদ সবুজে ফুল ধরে, ঘন্টার মতো দেখতে হয়ে থাকে। এখানে দেওয়া নেই হয়তো, এখানে রয়েছে ঘন্টার মতো দেখতে থাকে এরকম ভাবে। ওকে, তবে গন্ধটা ভালো নয় ফুল ফলগুলোর। ফলগুলো আবার সবুজ আর খয়েরি হয়ে থাকে। গাছের মূলটা বেশ অন্যরকম হয়ে থাকে, এই মূলগুলো দেখো বাইরে রয়েছে, অন্যরকম হয়ে থাকে। এবং এক ধরনের মূল জল সঞ্চয় করে স্ফীত হয়ে কন্দ তৈরি করে, আর এক ধরনের মূল গভীরে চলে যায় জলের খোঁজ করে। তাহলে এদের যে মূল রয়েছে, এটা দুটো কাজ রয়েছে। একটা কি করছে, ওকে পাঠাচ্ছে, এরা দু ভাই, একজনের মধ্যে জল সঞ্চয় কর, যা জল খুঁজে নিয়ে আয়, সে ভেতরে যাচ্ছে জল খুঁজতে। আরেকজন কি করছে, ফার্স্টটা জল সঞ্চয় করে স্ফীত, মানে একটু ফুলে যাচ্ছে, এবং কি করছে, কন্দ তৈরি করছে। পাতাগুলো পাতাগুলো কাটা কাটা হয়ে থাকে। দেখো পাতাগুলো কি রয়েছে, কাটা কাটা, মানে যেটা বললাম তোমাকে, যে কিছু কমন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। মরুভূমির মধ্যে যে সমস্ত গাছপালাগুলো দেখতে পাবে, ওগুলো কাঁটা দেখতে পাবে। এক্ষেত্রে দেখো কি রয়েছে, কাঁটা রয়েছে, একদম খাড়া, ধরতে যাবে হাতে, ব্যাস ওখানেই শেষ। ওকে, এই দেখো উপরে ফল রয়েছে, দেখতে পাচ্ছি কিনা জানি না ক্যামেরার মধ্যে, বাট এখানে রয়েছে ফল ঘন্টার মতো, সবুজ কালার রয়েছে ওটা। পাতাগুলো কাটা কাটা। মানুষ এই গাছের ছালকে থালা বাটি হিসাবে ব্যবহার, ওটা থালা হবে, থালা বাটি হিসাবে ব্যবহার করে থাকে। তাহলে গাছের ছালটাই কিন্তু ইউজ করছে মানুষ। ওকে, তাহলে এখানটা তোমার ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, তবে জেনে রাখবে যেটা কতদিন থাকে, 200 বছর। আর এর মূল, হ্যাঁ এখান থেকে এটা ইম্পর্টেন্ট, যে এর মূলটা কত ধরনের হয়ে থাকে, এটা লিখে রাখো। ওকে, বাকিগুলো তো তোমাদের অলমোস্ট মনে থাকবে, কাটাফাটিগুলো লেখা দরকার নেই, এগুলো তোমাদের মনেই থাকবে। দেখুন একবার পড়ছো, প্রথমে হয়তো থাকবে না, বাট রিডিং করলে কিন্তু বারবার ধরে মনে থাকবে। তো তাহলে মূল কত ধরনের? দু ধরনের হয়ে থাকে, একটা জল সঞ্চয় করে রেখে ফুলে যাচ্ছে, আর একটা কি করছে, তা তোমার জল খোঁজার উদ্দেশ্যে ভেতরে পাঠাচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে দেখো, সাগুয়ারো গাছ। আগে গাছটা দেখে নাও, দেখো এই গাছটা কিন্তু হাইটটা অনেকটা লম্বা হয়ে থাকে। এটা হয়তো, দেখো এখানে এগুলো কি, এগুলো একটা লম্বা লম্বা গাছ, যে তুমি এখানে দাঁড়াও, তোমার থেকে দেখো কতটা উঁচু, পুরো একদম আকাশ সমান গাছ, কিন্তু অনেক উঁচু, অনেক উঁচু হয়ে থাকে, এর হাইট অনেক উঁচু থাকে। দেখো প্রায় 50 ফুট উঁচু থাকে, আর এরাও 200 বছর পর্যন্ত বেঁচে থাকে। তাহলে তুমি একটা জিনিস কি দেখছো, যাদের হাইট খুব বেশি তারা কিন্তু একদম ভেতর থেকে গিয়েও জলটাকে নিয়ে আসছে, এবং তারা ওই একদিন, মানে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 200 বছর বেঁচে রয়েছে। আগেরটাও দেখলাম জোশুয়া, আর এক্ষেত্রে সাগুয়ার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছ। এদেরও দেখো পাতার বদলে থাকে কি, কাঁটা। এটা এই পয়েন্টটা লেখা দরকার নেই, তো এতবার ধরে বলছি, তোমার এমনি মনে থাকবে যে মরুভূমির যে কোনো গাছের মধ্যে কাঁটা দেখতে পাওয়া যায়, পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। ক্লিয়ার? ওকে, পত্র রন্ধ্রের, এটা রন্ধ্রের হবে,
সংখ্যা কিন্তু কম হয়। এগুলো স্বাভাবিক যে পত্ররন্ধ্র, একদম প্রথমে জেনারেল পয়েন্টে বলেছিলাম, লিখে রাখতে বলেছিলাম, লিখেছো? যে পত্ররন্ধ্রের সংখ্যা কিন্তু মরুভূমির গাছের মধ্যে কম হয়। কেন হয় অনেকবার বলেছি। ওকে, নেক্সট, প্রায় 6 থেকে 8 টন জল শরীরে জমিয়ে রাখতে পারে। তাহলে এদের কিন্তু জল সঞ্চয় করে রাখার ক্ষমতা অনেকটা বেশি। ওকে, জল সংগ্রহ করে করে কি বৃষ্টি থেকে। তাহলে বৃষ্টিপাত হয় না, একদম খুব রেয়ার হয়ে থাকে, কিন্তু যখন হয় তখন এরা জলটাকে সংগ্রহ করে রাখে, নিজের বডির মধ্যে সঞ্চয় করে রাখে পরে ইউজ করার জন্য। ওকে, নেক্সট 5 নাম্বার কি, সাগুয়ারও সেজে ওঠে রাতে। তাহলে এদের রাত্রিবেলা ফুল ফল হয়ে একদম বডি সেজে ওঠে, হলুদ ফুলে ভরে ওঠে সারা শরীর, আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলগুলো চুপসে যায়। তাহলে এরা কি রাত্রিবেলা এদের বেশি ভালো দেখতে লাগে, কারণ এরা রাত্রিবেলার মধ্যে ফুল ফলগুলো, এদের ফুলের কালার দেখো হলুদ, ওই গাছটার মধ্যে কি থাকে, হলুদ কালার ফুল দিয়ে রাত্রিবেলা ভরে থাকে, যেটা দিনের বেলা আর কিছু নেই দেখো। ওকে, নেক্সট কি বলছে, মরু অভিযাত্রীরা জল তেষ্টা মেটাতে এই গাছ ব্যবহার করে থাকে, কারণ এরা এর বডির মধ্যে 6 থেকে 8 টন জল সঞ্চয় করে রাখে এই গাছের মধ্যে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা লিখে রাখো যে কতটা জল এরা সঞ্চয় করতে পারে, 6 থেকে 8 টন। এটা কিন্তু অন্য কোনো তুমি যে গাছগুলো রয়েছে ওখানে দেখতে পাবে না। দেখো একটা কোশ্চেন আসার একটা জেনারেল পয়েন্ট বের রাখো, যেগুলো কমন ওখান থেকেও কম কোশ্চেন আসবে, আসলে হয়তো দেখা যাবে না, কিন্তু যেগুলো আলাদা, আমি সেই ছকের মধ্যে বলেছিলাম যে ঠান্ডা মুভির নাম মনে রাখো, কোনটা আমাদের মহাদেশে নয়, এক্সেপশন আলাদা ব্যতিক্রম, ওটা মনে রাখো, ওগুলো কিন্তু এমসিকিউ দেখতে পাবে। ঠিক তেমনই এখানেও দেখো, জলটা কিন্তু আর কোথাও তেমন দেওয়া নেই, এটা এর ক্ষেত্রে জল দেওয়া রয়েছে, তাই তো? তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আর আরেকটা ইম্পর্টেন্ট এখানে রয়েছে যে মরুভূমির অভিযাত্রীরা জল তেষ্টা মেটাতে কোন গাছ ইউজ করে, কোন গাছ তাহলে খায়, সাগুয়ারো গাছটাই কিন্তু এটা ওরা খায়। নেক্সট, ভিআই নাই, ভিভিআই। ওকে, গাছের বেরিয়ে থাকা কাণ্ড কেটে জল বার করে খায়, এর ফলে এর ফল ব্যবহার করা হয় জ্যাম তৈরিতে, এবং কাঠের শক্ত দড়ি বাড়ি তৈরিতে কাজে লাগে। তাহলে এই যে ফল হয়, এই ফলটা জ্যাম তৈরি করতে কিন্তু কাজে লাগে। ওকে, নেক্সট কি বলছে দেখো, এটা গেল। নেক্সট হচ্ছে তোমার মেসকুইট গাছ। মেসকুইট গাছটা অনেকটা আমাদের এখানকার নর্মাল গাছের মতো লাগছে না, একদম একটু হয়ে বড় হয়ে চারিদিকে ছড়ি ছিটে রয়েছে। তো মেসকুইট গাছের বৈশিষ্ট্য কি দেখো, এই গাছে কিন্তু পাতা আছে। এর আগে, এখানে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখো, এখন লেখো যে এই আগে 3টে পয়েন্ট বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখলে কমন বললাম যে গাছের পাতা কাঁটায় রূপান্তর হয়েছে, কিন্তু প্রথম গাছ আমরা যেটা দেখলাম মেসকুইট গাছ, এটার কিন্তু একমাত্র যে এর পাতা পাতাই রয়েছে, কাঁটায় রূপান্তর হয়নি, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, নিজের শরীরে এরা জল ধরে রাখতেও পারে না, তাহলে এরা যেহেতু এদের মধ্যে পাতা নেই, তাই কিন্তু এরা নিজেদের বডির মধ্যে, নিজেদের শরীরের মধ্যে জল ধরে রাখতে পারছে না। ক্লিয়ার? বালি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো লিখে রাখো এই গাছগুলো থেকে। বালি ভেদ করে গভীর শিলাস্তর পর্যন্ত মূল পাঠিয়ে দেয়। তাহলে এর কি রয়েছে, মূলটা একটা লম্বা একটা দীর্ঘ হয়ে থাকে, শিলাস্তর ভেদ করেও নিচে থেকে জল নিচ্ছে। ওকে, মানে এরা দেখতে যেমন অনেকটা নর্মাল আমাদের এখানকার গাছের মতো, কাজও সেরকম নর্মাল। এদের পাতা কাটায় রূপান্তর হয়নি, পাতা পাতাই রয়েছে, কাণ্ডকে মানে নিচের মূলটাকে পাঠাচ্ছে যাতে শিলাস্তর ভেদ করে জল নিয়ে আসতে পারে। ওকে, যে এগুলো দেখো, এগুলো এমসিকিউ এর আসতে পারে আলাদা করে, বা তোমাদের এসিকিউ যেটা হয় 2 নাম্বারের কোশ্চেন, ওখানেও কিন্তু আসতে পারে যে মেসকুইট গাছ সম্পর্কে লেখো যা জানো, বা মরুভূমির গাছ মেসকুইট সম্পর্কে লেখো, এরকম আসতে পারে। নেক্সট কি বলছে, বালি ভেদ করে গভীর জলস্তর, সেখানকার জলস্তর থেকে জল সংগ্রহ করে দিব্যি বেঁচে থাকে, তবে এরা বালিয়াড়ির কাছে জন্মায়, মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে। তাহলে এরা কি হচ্ছে না, বালিয়াড়ির কাছে জন্মাচ্ছে, তবে এদের মেন বৈশিষ্ট্য দুটো জেনে রাখবে, যে এদের পাতা কাঁটায় রূপান্তর হয়নি, এদের মূলকে অনেক গভীরে পাঠায়, শিলাস্তর থেকে জল সংগ্রহ করে নিয়ে এসে এরা বেঁচে রয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে 4টে গাছ হলো। নেক্সট কি, তাহলে আমাদের এতক্ষণ কি হলো, গাছগুলো কিন্তু কমপ্লিট। এরপর আমরা দেখব যে মরুভূমির মধ্যে কোন কোন প্রাণীরা বসবাস করছে। এতক্ষণ তো গাছ দেখলাম, ফণিমনসা। আচ্ছা, একটু সামারি করে দিই, যে গাছগুলোর মধ্যে যেগুলো দেখলাম তার কমন বৈশিষ্ট্য কি আছে, প্রত্যেকের মধ্যে পাতা কাঁটায় রূপান্তর হচ্ছে, একটা গাছে হয়নি, নামটা কমেন্টে লেখা, আমি আর বলবো না। নেক্সট কি বলছে, যে পাতার মধ্যে কিউটিকল দেখা যায়,
কাঁটাটার কাজ কি? জল সঞ্চয় করে রাখছে। এগুলো কিন্তু এদের কমন বৈশিষ্ট্য। ওকে, এবার মরুভূমির প্রাণী, এখানে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায়? এমন কে রয়েছে ভাই যারা এই কষ্ট করে বেঁচে রয়েছে, এবং তাদের মধ্যে কি চেঞ্জ করেছে যার ফলে তারা বেঁচে থাকতে পারছে? চলো দেখা যাক। মরুভূমিতে উদ্ভিদের সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে প্রাণীর জীবন আরো দুঃসহ, এরা আরো খারাপ অবস্থায় রয়েছে, জীবন এদের একদম দরকার। এরা সরাসরি সূর্যের বিকৃত তাপ গ্রহণ করে, পাথর ও মাটি থেকে পরিবহন পদ্ধতি এবং বাতাস থেকে পরিচালন পদ্ধতিতে দেহে তাপ প্রবেশ করে, এবং এর সঙ্গে যুক্ত হয় জল না পাওয়ার সমস্যা। এর মধ্যে উটের মতো কোনো কোনো প্রাণী গঠনগত, শারীরবৃত্তি ও আচরণগত নানা পরিবর্তন করতে এখানে বহাল তবিয়াতে অনেক বছর থেকে বেঁচে আছে। তাহলে প্রত্যেকটা জায়গায়, সে তুমি মেরুতে যাও, মরুতে যাও, তোমাকে বাঁচতে হবে, বাঁচার জন্য নিজের জীবনের মধ্যে চেঞ্জ করতে হবে। ওকে, তো এখানেও ওরা কি করছে না, নিজেদের বডির মধ্যে কিছু চেঞ্জ করছে, যেমন গাছ পাতা রূপান্তর, মানে পাতায় কাঁটায় রূপান্তর করে জল সঞ্চয় করে রাখছে, এরা কিন্তু জল সঞ্চয় করে রাখার জন্য কোনো রকম ব্যবস্থা নেবে। তো কি ব্যবস্থা নেবে, তাহলে চলো দেখা যাক। আচ্ছা, এখানে তোমাকে বই দুটো কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেন বলছে যে, বলতো যে উট থাকে, উটের কুজের মধ্যে কি দেখতে পাওয়া যায়? তোমার মাথায় কি আসছে? আমি এতক্ষণ বললাম যে জল সঞ্চয় করে রাখে, জল সঞ্চয় করে রাখে, গাছ করে রাখছে, তুমি ভাবছো নিশ্চয়ই উটের কুজের মধ্যে জল সঞ্চয় করে রাখছে। স্বাভাবিক, তোর মাথায় হওয়ারই কথা, নাকি কি ভাবছো? কমেন্ট করো দেখি, ভিডিওটা পজ করে কমেন্ট করো, তাহলে মনে আসবে, নাহলে ভিডিওটা দেখে নেবে, লাস্টে তোমার মাথায় তো আসবে যে ওটা জল নাকি অন্য কিছু। তো স্বাভাবিকভাবে ভাবার কথা যে ওখানের মধ্যে জল সঞ্চয় করে রাখে, কারণ ম্যাম তো বলেছে যে জল সঞ্চয় করে ওদের প্রধান কাজ, তো ওটাও ও করবে। কিন্তু টুইস্টটা এখানেই, যে উটের কুজের মধ্যে যে জায়গাটা থাকে, ওখানে জল নয়, ওখানে ওরা চর্বি সঞ্চয় করে রাখে, ফ্যাট। তো এই ফ্যাট সঞ্চয় করে রাখার কাজ কি? যখন তাদের জলের প্রয়োজন হবে তখন ওরা এই ফ্যাটকেই প্রসেস করে কিন্তু ইউজ করবে। ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি উত্তর হবে? এটা উটের কুজে কি থাকে? চর্বি। ওকে, আচ্ছা, আরেকটা কি, মরুভূমিতে যাতায়াতের উট প্রধান ভরসা, এই উটকে কি বলে? তাহলে উটকে কি বলা থাকে? তোমরা জানো? কেউ জানলে কমেন্ট করো, পজ করে ভিডিওটা। মরুভূমিকে কি বলা থাকে? উটকে বলা হয় থাকে মরুভূমির জাহাজ। ওকে, চলো, কারণ এ দেখবে তোমরা যারা মরুভূমিতে গিয়েছো, তো সেখানে দেখবে বলে উটে চড়বে, টাকা নেয়, কিন্তু চড়তে হয় উঠে। তো উঠের পিঠে কিন্তু মানুষ যাতায়াতের কাজে ইউজ করে, দেখে মরুভূমির জাহাজ বলা হয় থাকে। ওকে, এবার বলছে যে মরুভূমিতে যেদিকে তাকাবে শুধু বালি বালি, দিনের বেলা ভয়াবহ উত্তাপ, রাতের বেলা ঠান্ডা, এটা প্রথমে দেওয়া রয়েছিল, এটা জানার দরকার নেই। নেক্সট কি বলছে দেখো, আচ্ছা এটা তো পড়ে না একবার, যে দিনের বেলায় ভয়াবহ উত্তাপ আর রাতের বেলা ঠান্ডা, কোথাও যেন প্রাণের চিহ্ন নেই। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মরুভূমির রূপ পুরো পাল্টে যায়। দেখবে দিনের বেলা একরকম, যেখানে প্রচন্ড গরম, আর রাত্রেবেলা ঠান্ডা। বারবার ধরে কথাটা বলছি, দুটোই বলা রয়েছে। বালি ফুঁড়ে বেরিয়ে আসে নানা ধরনের জীবজন্তু, সাধারণত বালির উপরে দাপিয়ে বেড়ায়। এবার রাত্রিবেলা কিন্তু অনেক জীবজন্তু বেরিয়ে যায়, ওরা একদম মরুভূমির বালির উপরে দাপিয়ে বেড়ায়। তবে এমনটা ভেবো না যে দিনের বেলা বেরোয় না, দিনের বেলা তো কিন্তু বেরোয়। ভোর হলেই অদৃশ্য, তবে কিছু প্রাণী আছে যারা দিনের বেলাতেও দেখা যায়। যেটা বললো, কিছু প্রাণী রাত্রিবেলা, মানে ম্যাক্সিমাম রাত্রিবেলাতেই দেখতে পাওয়া যায়। সন্ধে হবে, ব্যাস চারিদিকে এবার ওদের খেলা হবে। কিন্তু দিনের বেলাতেও এই গরম তপ্ত বালির ওপরেও কিছু প্রাণী হাঁটতে চলে বেড়ায়। কারা বেরোয় সেটা দেখবো চলো। এবার বলছে কি, বেশিরভাগ মরুপ্রাণী আকারে ছোট হয়, বালির নিচে লুকিয়ে থাকে, তারা জলের অভাব পূরণ ধরতে শিকার করে থাকে। স্বাভাবিক, তোমাকে বেঁচে থাকতে যেহেতু হবে, তো তোমার শিকার করেই খেতে হবে। কিভাবে শিকার করে না করে প্রাণী সম্পর্কে একটা একটা করে চলো জানা যাক। সব থেকে বড়, আমাদের সব থেকে ভিভিআই উট সম্পর্কে আমরা জানবো, দেখি কিন্তু ক্যামেল, তাই তো? ক্যামেল কম্বল রং পাওয়া যায় না? তো আজকে উট সম্পর্কে জানবো। দেখো, তোমাদের যতগুলো প্রাণী রয়েছে তার মধ্যে উটটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা মরুভূমির মধ্যেই উট পাওয়া যায়। মরুভূমির, আর তোমাকে নিয়ে তুমি ভাববার দাও বইয়ের কথা, তোমাকে মরুভূমির কথা বললে কিন্তু উটের কথাটা মাথায় আসে আগে, তাই তো? আচ্ছা, তুমি উট দেখেছো কোনোদিনও?
অনেক সময় বাড়িতে দেখবে গ্রামের দিকে আসে উট নিয়ে বাড়ি থেকে। তো যারা উট দেখে থাকবে বা দেখে থাকো, নিশ্চয়ই ফটো দেখেছে উটের, ক্যামেলের উপরেও দিয়ে উটের ছবি দেওয়া থাকে। তো উট কি, আচ্ছা আমি ফটোটা দেখিয়ে তোমাকে আগে। দেখো, দেখতে পাচ্ছ উট, উটের কুচ দেখতে পাচ্ছ, এখানে তো তার মা তার বাচ্চাকে নিয়েও বসে রয়েছে। এই কুচের মধ্যে কি থাকে লিখেছিলাম, কি থাকে এখানের মধ্যে, কমেন্ট করো তো দেখি। আমি আগে বললাম চর্বি থাকে, নট ওয়াটার, জল নয় কিন্তু। আচ্ছা, তো বলছে উট বেশ বড় প্রাণী, দু ধরনের হয়ে থাকে। তাহলে এটা কিন্তু অনেকটা বড়, দেখো অনেকটা বড় না উট। তাহলে এটা কিন্তু এই উটটা আবার ভাগ রয়েছে, দেখো একটা আছে তোমার এক কুচ বিশিষ্ট অ্যারাবিয়ান, যেটা তোমার অ্যারাবিয়ান রয়েছে, যার কারণটা, হ্যাঁ এই কুচ কিন্তু এখানে দেখো একটা রয়েছে। অনেকের ক্ষেত্রে এখানে ফটো দেওয়া নেই, অনেকের ক্ষেত্রে কিন্তু দুটো কুচ দেখতে পাওয়া যায়, মানে এখানে একটা আবার এখানে একটা, দুটো কুচ দেখতে পাবে। ওকে, এখানে একটা আর এখানে একটা, দু কুচ বিশিষ্ট উটও দেখতে পাওয়া যায়। প্রথমেরটাকে কি বলা হচ্ছে তোমার অ্যারাবিয়ান, আর সেকেন্ডটাকে ব্রাস্ট্রিয়ান। ওকে, মরুভূমি যাতায়াতের প্রধান ভরসা হচ্ছে তোমার কি উট, খুব কষ্ট করতে পারে। তাহলে উটের কিন্তু একদম প্রচুর হার্ড ওয়ার্কিং। যেমন হচ্ছে যে তোমার উট কি করছে, তোমাকে, তুমি যদি হচ্ছে একটা ভালো ওয়েটিং পার্সন হও, তোমাকে কিন্তু নিয়ে যাচ্ছে মিনিমাম কত, তোমার 40-50 যদি মানুষ থাকে তাকেও তুলছে। হ্যাঁ, রিলস দেখে থাকবে যে উঠে পিঠে উঠ থেকে পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু হয় মরুভূমির মধ্যে। যারা টুরিস্টরা যায় না, তারা ওই উটের পেছনে মানে উটের উপরে ওঠার জন্য টাকা খরচ করে, মানে ওটাই তাদের হচ্ছে যে মজা। তো এটা কি করছে, মরুভূমি যাতায়াত করার জন্য এক জায়গা থেকে যে অন্য জায়গায় যাবে, ওটার জন্য কিন্তু উট ইউজ করা হচ্ছে প্রাণী। হুম, ওখানে তুমি 4 চাকা নিয়ে যেতে করতে পারবে না। আচ্ছা, মরুভূমিতে যাতায়াতের প্রধান ভরসা, খুব কষ্ট করতে হলো, পিঠের কুচটা কিন্তু জল সঞ্চয়ের থলি নয়, যেটা তোমাকে আমি আগেই বললাম, এটা কিন্তু জল সঞ্চয় থলি নয়। দেখো আমি এখানে ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি, ওখানেও বললাম ভেরি ইম্পর্টেন্ট, আবার বলছি যে এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, যে ওটা কিন্তু জল সঞ্চয় করে রাখে না। এটা কিন্তু তোমাদের একদম হাইলাইটার ইউজ করো, তোমরা করলে হাইলাইট করে রেখে দাও কিছু পয়েন্ট। এটা হলো চর্বি সঞ্চয় করে রাখা শরীরের একটা অংশ। তাহলে কি সঞ্চয় করে রাখছে, চর্বি সঞ্চয় করে রাখছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, উট সম্পর্কে যখন উটের কথা বলবে যেন তুরন্ত মাথায় এটা খেলে যায় যে উট মানেই উটের কুচ, সেটা কিন্তু জল করে রাখছে না, চর্বি। এক্সেপশন, ব্যতিক্রম, মনে থাকবে। ওকে, এই চর্বি থেকে উট শক্তি জোগাড় করে থাকে। তাহলে এই চর্বি থেকে ওর শক্তি জোগাড় করছে, যখন প্রয়োজন হবে তখন সে সেটাকে ইউজ করবে চর্বিটাকে। ফ্যাটের অনেক মানে প্রসেস আছে জারণ করে, তো সেখান থেকে কি হচ্ছে, এনার্জি হচ্ছে। ওকে, নেক্সট কি বলছে, উট প্রায় 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। তাহলে উটের কিন্তু প্রচন্ড ইমিউনিটি, ও 7 দিন পর্যন্ত না খেয়ে দিব্যি বেঁচে থাকতে পারে বলছে। তারপরে মানে উটের মতো হওয়ার চেষ্টা করো, প্রচন্ড হার্ডওয়ার্কিং, এত মানুষকে নিয়ে যাচ্ছে, যাতায়াত করছে, না খেয়ে কাজ করছে বেচারা। ওকে, উটের হাঁটুর কাছে আর পেটের নিচে মোটা চামড়ার আস্তরণ রয়েছে। আচ্ছা, এই মোটা চামড়ার আস্তরণ থেকে লাভ কি, ও তো দিনের বেলা এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে, তাহলে ও যদি ও বসে একটু, ও যদি ঠিকঠাক না ওর মোটা লেয়ারটা থাকে, কি হবে, বেচারা পুড়ে যাবে, এত গরমের মধ্যে থাকতেই পারবে না। ওই জন্য কি বলছে দেখো, যা বালিতে বসতে সাহায্য করে, যেটা বললাম তোমাকে, যে বালি যেহেতু প্রচন্ড গরম রয়েছে দিনের বেলা, তো বসতে গেলে ও একটু মোটা থাকলে সহজে কি হবে, জায়গাটা কিছু ক্ষতি হবে না, তাই জন্য কিন্তু খড়ের মধ্যে মোটা লেয়ার দেখতে পাওয়া যায়। মরুভূমিতে মাঝে মধ্যেই কিন্তু মরু ঝড় হয়, এবং বালিতে বালিতে চারিদিক অন্ধকার হয়ে যায়। মরু ঝড় মানে বুঝতে পারছো, না দেখবে ঝড়ের কি হয়, বাড়ির চারপাশে দিয়ে বালি গ্রামের দিকে থাকে না, যে যেখানে একটু বালি বালি টাইপস রয়েছে, এখানে খেলাধুলা করে মাঠের দিকে, মাঠে বেশি বসে আর ভালো করে তোমরা দেখেছো তো অনেক সময় মাঠের দিকে, যে একটু ঘূর্ণিঝড়ে চারিদিকে বালি 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 হয়ে যায়। তো ওখানে তোমার যদি বাসে একটুখানি বালি থেকে এত অবস্থা হয়, তাহলে ওখানে ভাবতে পারছো যে কতটা বালি হবে, কারণ পুরোটাই তো বালি, তাই না। তো ওটাই রয়েছে, এখানে ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, যেটা বললাম এটা লিখে রাখবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এটা অনেক সময় কোশ্চেন দেয় যে কতদিন পর্যন্ত উট না খেয়ে থাকতে পারে, 7 দিন। আর উটের মোটা চামড়া কোথায় রয়েছে, এই যে পেটের নিচে আর হাঁটুর কাছে, কারণ উট বসার ভিডিও থাকলে দেখতে পেতে যে পেট আর হাঁটুর এখানে কিন্তু মাটির সাথে টাচ হচ্ছে। চলো উট দেখে নিলে, এবার কি বলছে, উট তার নাকের ফুটো, যে নাকের ফুটো রয়েছে এখানে দেখা যাচ্ছে কি, ওই যে নাকের ফুটো রয়েছে, সেটা কিন্তু প্রয়োজন অনুসারে খুলতে আর বন্ধ করতে পারে। যখন মরুঝড় হচ্ছে তখন যদি নাকের পাতাটা খুলে রাখে, তাহলে বালি টালি ঢুকে একদম একাকার হয়ে যাবে,
তখন কি করবে, সে নাকের পাতাটাকে বন্ধ করে নেবে। তুমি পারবে বন্ধ করতে? পারবে না, কিন্তু উট পারে। কারণ আমরা এখন আমাদের ভালো কন্ডিশনে রয়েছি, কিন্তু উটরা তা নেই। বাচ্চারা অনেক কষ্ট করে, অনেক মানে স্ট্রাগল করে জীবনে বেঁচে রয়েছে ওখানে, কিন্তু বেঁচে রয়েছে, দিব্যি বেঁচে রয়েছে। তো ওটা বলছে। তারপর হচ্ছে চোখের পাতা স্বচ্ছ হয়ে থাকে এবং চোখের উপরে ভুরু ছোট মোটা ছোপের মতো দেখতে হয়ে থাকে। দেখো চোখের উপরে যে ভুরুগুলো রয়েছে এটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না অতটা, কিন্তু এগুলো খুব মানে একদম খুব গাঢ় হয়ে থাকে, খুব ছোপের মতো হয়ে থাকে। উটের ঠোঁট এবং জিভ শক্ত পেশি দিয়ে তৈরি হয়ে থাকে যাতে কাঁটা ঝোপ খেয়ে বেঁচে থাকতে পারে। তাহলে ওই যে ফণি মশা রয়েছে বা মরুভূমিতে যে সমস্ত গাছ রয়েছে ওগুলো বললাম যে প্রচন্ড কি থাকে না, কাঁটাযুক্ত থাকে। এবার উটকে তো বেঁচে থাকতে গেলে কিছু না কিছু তো খেতে বাঁচতেই হবে। তো উট কি করে, ওদের যে মুখে রয়েছে ওদের মুখটা কিন্তু শক্ত হয়ে থাকে, যার ফলে ওরা কাঁটাটাকেও খেতে পারে। ওকে, উটের জিভ শক্ত পেশি তৈরি, হ্যাঁ তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দেখে রাখবে। আচ্ছা, উটরা প্রায় 25 গ্যালনের মতো জল একসঙ্গে পান করতে পারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। কতটা জল করতে পারে? 25 গ্যালন। ওটা খুব কম নাম্বার নয়, কিন্তু 25 গ্যালন জল ও একবারে পান করতে পারে। উটের কতটা ক্ষমতা দেখতে পাচ্ছ, প্রচন্ড হার্ডওয়ার্কিং। এদের দেহে ঘর্মগ্রন্থির সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে যাতে শরীর থেকে জল বেরিয়ে না যায়, তাই এদের মূত্র কিন্তু এবং মূত্র ঘন হয়। তাহলে পাতার ক্ষেত্রে কি দেখেছিলে, পত্ররন্ধ্রের সংখ্যা কম হয়। এদের মূলের ক্ষেত্রে কিন্তু এদের প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ঘর্মগ্রন্থি, এটা ধর্ম নয় সরি, এটা ঘর্ম হবে, ঘর্মগ্রন্থির সংখ্যা কিন্তু কম থাকে। ঘর্মগ্রন্থির সংখ্যা বেশি থাকলে কি হবে, জল খাচ্ছে, বাষ্প হচ্ছে, হিট আসবে, তাপ আসবে, জলটা বাইরে বেরিয়ে যাবে। কিন্তু আমাদের তো ওটা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য জলটাকে রাখা। তাই এরা কি করেন, এদের দেহের মধ্যে ঘর্মগ্রন্থির সংখ্যাটা কম হয়। আরেকটা পয়েন্ট যে এদের মধ্যে এরা যদি মূত্র মূত্র হচ্ছে যে মানে লিকুইড করে, তাহলে আমাদের কি হয়, আমরা যে ইউরিন পাস করি, যে মূত্র পাস করি, ওটা কি থাকে, লিকুইড থাকে, জল থাকে, তরল থাকে। আমরা কি কেউ ঘনমূত্র ত্যাগ করি? করি না নিশ্চয়ই। কিন্তু উট, তুমি ভাবো যদি ঘন মূত্র না ত্যাগ করে লিকুইড করতো, তরল করতো, তো ওর সাহায্যেই তো তোমার হচ্ছে অনেকটা জল বেরিয়ে যেত। সেজন্য এরা চেষ্টা করে যতটা পারা যায়, যতটা মিনিমাইজ করা যায়, তার দেহ থেকে কম জল সে বার করবে। ওকে, এর পা অনেকটা চওড়া আর পায়ের পাতা বেশ পুরু হয়ে থাকে। এই কথাটা তুমি ভাবো, পায়ের পাতা যদি পুরু না হতো ওই গরমের মতো চলতে পারতো? পারতো না। তাই জন্য কি থাকে, এদের পায়ের পাতাটা পুরু থাকে। দেখো এগুলো তুমি জাস্ট মুখস্থ করবে যদি, উটের পাতা পুরু থাকে, পায়ের পাতা, এরকম করে হবে না। জাস্ট কল্পনা করো না যে স্বাভাবিক ব্যাপার যে উট যদি চলতে যায় তার পায়ের পাতা পুরু হতে হবে, যদি বসতে হয় হাঁটু আর পেটের কাছটা পুরু হতে হবে। উট এত কষ্ট করে বেঁচে থাকার জন্য এদেরকে কাঁটাযুক্ত, মানে মুখটা শক্ত হতে হবে, কারণ এরা কাঁটা ফাটা গুলোকে খেতে পারবে, কারণ ম্যাক্সিমাম গাছ তোমার কাঁটা থাকে। এগুলো কমন কিছু ইউজ করো। ভাবো না তুমি মরুভূমিতে চলে গেছো, এখন এখন এটাই ভাবো যে এখন তুমি মরুভূমিতে রয়েছো, আমি তোমাদের নিয়ে গেছি, একটা করে জিপ দেখাচ্ছি আর বলছি। ওকে, তো এগুলো মনে রাখবে, এভাবে মুখস্থ করবে দুলে দুলে, ও কিন্তু মানে পরীক্ষার সময় বাবা ভুলে যাবে। তাহলে উট হলো। তারপর কি বলছেন যে কোনো একটি বিশেষ ভৌগোলিক জীবের উপস্থিতি ওই অঞ্চলের আবহাওয়ার উপর নির্ভরশীল। তাহলে উট কিন্তু তাদের বন্ধ খতম হয়ে গেছে। এবার নেক্সট বলছে, উটের মতো অন্যান্য যে সকল প্রাণীরা মরুভূমিতে থাকে তারা কিভাবে তাপ থেকে নিজেদের রক্ষা করতে পারে। আমরা তো উট সম্পর্কে জানলাম যে উট বিভিন্ন প্রসেস রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে, মানে পদ্ধতির মাধ্যমে নিজেদেরকে রক্ষা করছে, জল সঞ্চয় করছে, বেঁচে থাকছে। কিন্তু একটু জেনারেলাইজ কথা দেবো, জেনারেলাইজ হবে কিভাবে বলছে, এটা পরে দেওয়া রয়েছে, আর গাছের ক্ষেত্রে আগে দেওয়া ছিল, যাদের পাতা কাটাই হচ্ছে, কিউটিক্যাল রয়েছে, বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। তো কিভাবে করছে দেখো, 1 নাম্বার পয়েন্ট, কোনো কোনো প্রাণী কেবল রাতের বেলায় বের হয়। এটা প্রথমেই বলেছিল যে অনেক প্রাণী রয়েছে রাত সন্ধ্যা হলে এদের মোটামুটি রূপ রং বদলে যায় এবং সেখানে অনেক প্রাণী দেখতে পাওয়া যায়। আচ্ছা, একটা কোশ্চেন মাথায় এলো, কমেন্ট করে লেখো ভিডিওটা পজ করে, যে কোন গাছের ফুল রাতে দেখতে পাওয়া যায় আর দিনের বেলা থাকে না। দিনের বেলাতে চুপসে যায়, রাতের বেলা হলুদ রঙের ফুল বলেছিলাম একটা, ভালোভাবে সেজে ওঠে। কমেন্ট করে, এতক্ষণ বললাম তো আগে, আর বলবো না। ভিডিও পজ করে কমেন্ট করে নেক্সট চলো। সেকেন্ড পয়েন্ট বলছে কোনো কোনো প্রাণী খুব ভোরে বা সূর্য অস্ত যাওয়ার সময় কেবল কয়েক ঘন্টার জন্য সক্রিয় হয়ে থাকে। তাহলে কি বলছে, যে এরা ঠান্ডার সময় যখন খুব ভোর বা সূর্য যখন হচ্ছে যে অস্ত যাচ্ছে, মানে একদম শুরু স্টার্টিং আর এন্ড, এই সময়টাতে কিন্তু কোনো কোনো প্রাণী দেখতে পাওয়া যায়।
কোনো কোনো প্রাণী গরমকালে শুষ্ক জায়গা থেকে উঁচু জায়গায় চলে যায়, আবার শীতকালে চলে আসে। তাহলে কেউ কেউ বলছে কি গরম সহ্য করতে না পারার জন্য যখন গরমকাল আসছে তখন কি করছে, সেই জায়গাটা থেকে ছেড়ে দিচ্ছে, দূর থাকবোই না এখানে, অন্য জায়গায় চলে যাবো। তারা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। ওকে, তাহলে এই তিনটে এখানে দেওয়া রয়েছে যে এর মাধ্যমে কিন্তু কোনো প্রাণীরা বেঁচে রয়েছে। এছাড়াও অনেক কিছু ওরা চেঞ্জ এনেছে, তার নাম্বার কি এখানে দেওয়া রয়েছে দেখো। তাহলে এই তিনটা দেখলে ডাউট নিয়ে আশা করি এগুলো রয়েছে। হ্যাঁ, এখান থেকে তোমার কিন্তু বড় কোশ্চেন আসতে পারে যে মরুভূমিতে প্রাণীরা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, বা এখান থেকে লাইন থেকেও আসতে পারে যে কিভাবে তারা ওই প্রচন্ড তাপের মধ্যে নিজেদেরকে রক্ষা করে। এটা কিন্তু বড় কোশ্চেন, এগুলো এমসিকিউ থেকে এই পার্ট থেকে অন্তত বড় কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। নেক্সট চলো, তাপমাত্রা খুব বেড়ে গেলে কোনো কোনো প্রাণী এস্টিভেশন আর হাইবারনেশন দুটো কথা আসবে। এস্টিভেশন হচ্ছে গরম ঘুমে চলে যায়। তাহলে গরম ঘুমটা কি বলতো, তোমরা কি গরম ঘুমে যাও নাকি? গরমকাল হলে কেমন রয়েছে যে একদম সারা গরমকালটাতে ঘুমিয়ে কাটিয়ে দিলে? কে রয়েছে কমেন্ট করে থাকলে এরকম কেউ? শীত ঘুমে যাই আমরা নাকি? তো গরম ঘুম বা যেটা তোমার হচ্ছে যে এস্টিভেশন জিনিসটা কি, যখন গরমকাল আসে, যখন গরম রয়েছে প্রচন্ড তাপ একদম, তখন এরা কি করে পুরো মানে গরম ঘুমে চলে যায়। এই পুরো গরমকালে ওরা উঠবে না, সুপ্ত অবস্থা থাকে। এ সময় তাদের শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন, হার কমে যায়, হার্ট রেট কমে যাবে, এরা শ্বাস নেবে না, মানে প্রত্যেকটা জিনিস একদম এরকম চুপচাপ, মানে বেঁচে থাকতে হয় বেঁচে থাকবে, আবার শীতকালে এলে মানে ঠিক হয়ে যাবে, কিন্তু এরা কোনো কাজ করবে না, কিচ্ছু করবে না, জাস্ট ঘুম। ওকে, কোনো কোনো প্রাণীর ত্বক অপেক্ষাকৃত পুরু হয় যাতে জল বেরিয়ে না যেতে পারে। তাহলে এটা তো তোমার গাছের ক্ষেত্রেও দেখলে কিউটিকল থাকে, উদ্ভিদের ক্ষেত্রে মানে প্রাণীর ক্ষেত্রেও দেখছো যে পুরু থাকবে যাতে জল বেরিয়ে যেতে না পারে, থাকবে। ওকে, কোনো কোনো প্রাণীর পা খুব লম্বা হয় যাতে দ্রুত দৌড়াতে পারে এবং অনেকটা উঁচু পর্যন্ত লাফাতে সুবিধা হয়। এতে তপ্ত বালির সরাসরি সংস্পর্শে আসার সম্ভাবনা কমে যায়। তাহলে কি বলছে যে পাটা বেশি লম্বা লম্বা পা হবে, যার ফলে কি হবে যে এখানে একটা পা অনেক লম্বা পা, আবার এখানে একটা পা, তাহলে অনেকটা কি হচ্ছে যে ধরো এখান থেকে ওই পাটটা যাবে, তো দু পা পেরোলে সে হয়তো আগে চলে গেল, মানে যাতে চেষ্টা করছে যতটা পারা যায় আমি বালি টাচ হব না, অতটা ক্রস করতে বেঁচে থাকতে হবে, তার জন্য পাটা লম্বা রয়েছে, এখানে একটা ও তোখানে একটা, ভূতের মতো হাত দু হাত। ওকে, নেক্সট কি বলছে দেখো, মরুভূমি গিরগিটি। তাহলে প্রথমে আমরা কি পড়লাম, উট পড়লাম, তারপরে কি দেখলাম আমরা যে কিভাবে মরুভূমিতে প্রাণীরা বসবাস করছে। এটা কিন্তু তুমি বারবার ধরে বলছি যে এগুলো দেখে রাখো, তোমার কিন্তু এখান থেকে বড় কোশ্চেন আসবে। হুম, এখান থেকে কি লিখবো, ব্রড কোশ্চেন, LAQ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এর জন্য। ওকে, যেগুলো এমসিকিউ বলে দিচ্ছি, যেগুলো বড় কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু নোট করে নাও, কারণ আমি প্রথমে বলেছিলাম যে খাতা পেন নিয়ে বসতে। নেক্সট আছে কি, মরুভূমির গিরগিটি, ডিজার্ট লিজার্ড। খুব সুন্দর ভালো লাগছে না, ডিজার্ট লিজার্ড। তো এরা কি, দেখো গিরগিটি রয়েছে, দেখে ভয় লাগছে না কারোর? খুবই ডেঞ্জারাস প্রাণী একটা। এরা খুব লম্বা হয় না, খুব লম্বা হয় না, তবে একটু চওড়া গোছের হয়ে থাকে। দেখো খুব লম্বা নয়, এখানে হয়তো লেজ ফোটা বোঝা যাচ্ছে না, এখানে লেজ শেষ হয়ে যাচ্ছে, তো খুব লম্বা হয় না কিন্তু চওড়া থাকে। ঠিক আছে, নেক্সট কি বলছে যে এরা দিনের বেলায় বালির মধ্যে ঢুকে থাকে এবং সন্ধ্যার দিকে বেরিয়ে আসে খাবারের খোঁজে। তাহলে প্রথমে বলেছিলাম যে কিছু প্রাণী রয়েছে যারা দিনের বেলায় থাকে না, অথচ রাত্রিবেলা বের হয়, তার মধ্যে আমাদের এই ডিজার্ট লিজার্ড বা মরুভূমির গিরগিটি পড়ছে। এরা দিনের বেলায় এদেরকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু রাত্রিবেলায় এরা বেরিয়ে আসে। যখন বালির ওপর দিয়ে ছুটে যায় তখন মনে হয় যেন বালির ওপর দিয়ে সাঁতার কাটছে। তাহলে এরা যখন যাচ্ছে তখন এদের কি দেখে মনে হচ্ছে এরা সাঁতার কেটে কেটে যাচ্ছে বালির উপর দিয়ে, কারণ এখানে তো কিছু নেই না, তেমন গাছপালা আছে, থাকলে অনেক দূরে দূরে রয়েছে, তো পুরো বালি আর বালি, এরকম ওই জন্য কিন্তু এরকম দেখে মনে হচ্ছে। যখন বালির উপর দিয়ে ছুটে যায় তখন মনে হলো আচ্ছা এদের চওড়া লেজে চর্বি সঞ্চয় করে থাকা, এদের চওড়া লেজে চর্বি সঞ্চয় করা থাকে, চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা থাকে, পোকামাকড় খেয়ে কিন্তু এরা বেঁচে থাকে। তাই এদের যে চোখ রয়েছে এখানে কিন্তু একটা স্বচ্ছ পর্দা দিয়ে ঢাকা রয়েছে, এবং এদের খাবার দাবার কি না, পোকামাকড় খেয়ে বেঁচে রয়েছে। এর তো একটা জীব, এর ছোট যেগুলো রয়েছে এগুলো খেয়ে বেঁচে থাকবে। তো এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এরা রাত্রিবেলা বের হয়, এদের হচ্ছে যে আর কি রয়েছে, এটা তো জাস্ট জানার জন্য অত ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এদের এটা ইম্পর্টেন্ট।
যে এদের চওড়া লেজের মধ্যে চর্বি সঞ্চয় করা থাকে, এটা ইম্পর্টেন্ট। কোথায় চর্বি সঞ্চয় করা থাকে? লেজের মধ্যে। আচ্ছা, আর পোকা লেখার মধ্যে এটা ইম্পর্টেন্ট, দেখে রাখো, আর বলছি না, লিখে রাখো। নেক্সট চলো, নেক্সট কি বলছে? র্যাটেল, র্যাটেল সাপ, র্যাটেল স্নেক। তো র্যাটেল স্নেকের ফটো দেখো, মারাত্মক, দেখে ভয় লাগবে র্যাটেল স্নেকটাকে। এর হচ্ছে যে লেজটা কিন্তু প্রচন্ড বিষাক্ত থাকে, হ্যাঁ, লেজের মধ্যে। আর এই র্যাটেল স্নেক একদম এই যে মুখ, আমার নিজের থেকে ভয় লাগছে র্যাটেল স্নেককে। তো এই যে মুখ রয়েছে কিন্তু এদের তাকিয়ে রয়েছে। তো র্যাটেল স্নেক কিন্তু মরুভূমির মধ্যে দেখতে পাওয়া যায়, অনেকে নাম শুনে থাকবে র্যাটেল স্নেক মরুভূমির মধ্যে দেখতে পাওয়া যায়, কিন্তু প্রচন্ড বিষধর থাকে। কি রয়েছে সম্পর্কে দেখো, ফটো দেখে নিয়েছো। মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে র্যাটেল স্নেক। তাহলে এটা তোমার কি হয়ে গেল, ইম্পর্টেন্ট পয়েন্ট। মরুভূমির সব থেকে বিষাক্ত সাপের নাম কি? র্যাটেল স্নেক। লেজের কাছে ফাঁপা ঝুমুরের মতো ঝুমঝুমি বা র্যাটেল দেখতে পাওয়া যায় এবং এজন্যই এর নাম র্যাটেল স্নেক। ওদের লেজটা যেটা রয়েছে, এই যে লেজের মধ্যে কি রয়েছে, ফাঁপা ঝুমঝুমি রয়েছে, এই এটার নাম হচ্ছে র্যাটেল ইংলিশে, যার নাম থেকে এসেছে র্যাটেল স্নেক বা সাপ। নেক্সট কি বলছে যে এদের শরীরে ঠান্ডা রক্ত থাকে এবং শরীরে শুকনো আঁশ রয়েছে। তাহলে এমনিতে দেখবে সাপ বলে না যে তোর গা ঠান্ডা কেন রে, সাপ হয়ে গেলি নাকি? তো সাপের দেহ কিন্তু রক্ত ঠান্ডা থাকে, ব্লাড কোল্ড। শরীরে শুকনো আঁশ দেখতে পাওয়া যায়, দেখো এর মধ্যে রয়েছে শুকনো শুকনো আঁশ রয়েছে, তাই না? এই যে সাপের মধ্যে আঁশ রয়েছে। নেক্সট কি বলছেন, এই সাপের জিভ খুব সক্রিয় হয়ে থাকে এবং দুটো ফাঁপা বীজদাঁত রয়েছে। তাহলে এর জিভটা কিন্তু খুব সক্রিয়, এ বললাম না এ খুব বিষাক্ত থেকে, তো এর মধ্যে কিন্তু বিষ দাঁতও রয়েছে, একবার কামড়ালে একশো বলে ছবি। এরা মাংসাশী প্রাণী, রাতের বেলা বের হয়। তাহলে আগেরটা যেটা বললাম তারাও রাত্রে বের হয়, এরাও রাত্রি বের হয়, বলেছিলেন ম্যাক্সিমাম কিন্তু রাত্রিবেলায় বের হয়। শিকারের ওপর বিষ ঢেলে দেয় এবং মাংস নরম হয়ে যায়, তারপর তারা খায়। তো ধরে নাও এই সাপটা কোনো শিকার ধরেছে, তারপর কি আসতে বিষ ঢেলে দিল, ফলে ওই জায়গাটা নরম হয়ে যাবে, তারপর ও ওখানে পিকনিক করবে, মানে এটা খেয়ে নেবে। ওকে, নেক্সট বলছে কি, তবে এদের শত্রু হলো ঈগল। তাহলে তুমি যতই হচ্ছে যে এ দেখাও না কেন, বিষ দেখাও না কেন, তোমাকে খাওয়ার জন্য কিন্তু ঈগল রয়েছে। ঈগল ও বিষ হোক যাই হোক, আমি কিন্তু খেয়ে নেবো। সাপ খাই তোমার জানো নিশ্চয়ই। তো তাহলে এদের শত্রু কে রয়েছে? ঈগল রয়েছে। লেখার মধ্যে উট ইম্পর্টেন্ট, উট থেকে দেবে কোশ্চেন আসছে ম্যাক্সিমাম। র্যাটেল স্নেক থেকে কোশ্চেন আসছে, কারণ এটা হচ্ছে তোমার বিষধর সাপ। আর যেটা আগে পড়ালাম মনোহর ক্রিকেটি, এটাও ইম্পর্টেন্ট, বাট খুব একটা কোশ্চেন তেমন আসে না। পড়ে রাখবে, এমন বলছি না যে দেখতে হবে না, পড়ে রাখবে, কিন্তু এক্সামের দিক থেকে এই র্যাটেল স্নেক আর উটটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট চলো কি বলছে, স্নেক হয়ে গেছে, জার্বিল, ছোট ইঁদুরের মতো প্রাণী, দেখা ফটো দেওয়া রয়েছে, কিউট না? ও আগেটা যেমন যেমনই হচ্ছে যে একদম মারাত্মক ডেঞ্জারাস ছিল দেখতে, এই তেমনই কিউট, একদম ইঁদুরের মতো, ছোট্ট মতো, তাই তো? লেখ সম্পর্কে কি দেওয়া রয়েছে দেখো, ছোট ইঁদুরের মতো প্রাণী, বালি খুঁড়ে বালির ভেতরে থাকে এবং রাতের বেলা বের হয়। তাহলে এও কিন্তু বলছে যে আমি দিনের বেলা বের হব না, বন্ধু, তোমার বন্ধু এটা দেখো। তো এ রাত্রে বেলাতে বের হয়, দিনের বেলা এত গরমে সহ্য করতে পারে না, এত কিউট বাচ্চারা, এত কি করে হচ্ছে যে বাইরে বেরোবে, পারে না। তো এ কি করে না, রাত্রিবেলা বের হয়। এরা ক্যাঙ্গারুর মতো লাফাতে পারে, যেভাবে দেখো হাতটাও রেডি লাফাবে বলে। তো এরা কিন্তু এভাবে ক্যামেরার মধ্যে লাফিয়ে লাফিয়ে চলাচল করে রাত্রিবেলাতে। ওকে, দেখো হাত নিয়ে রেডি একদম, পা রয়েছে, ছোট্ট একটা কিউট ইঁদুর রয়েছে, এই খুকি। তো নেক্সট কি বলছে, এদের ক্যাঙ্গারু ইঁদুরে বলা হয়ে থাকে, এই যে ক্যাঙ্গারুর মতো দৌড়াতে পারে বলে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নোট করো যে কাকে আমরা ক্যাঙ্গারু ইঁদুর বলে থাকি, জারবিলকে। এরা কোন রকম জল না পান করে সারা জীবন থাকতে পারে এবং এদের লম্বা লেজ থাকে। তাহলে কি বলছে যে এরা কোনো জল পান না করে সারা জীবন বাঁচতে পারে, তাহলে এরা তো একদম মহান, তাই না? যে জল নিয়ে এত সংকট চলছে, যে জল নিয়ে এত হচ্ছে যে নিজেদের চেঞ্জ করতে হচ্ছে, কাটা পাতায় সরি পাতা কাটায় রূপান্তর হচ্ছে, এরা কিন্তু জল না খেয়েই বেঁচে থাকতে পারছে। ওকে, তো এর কিন্তু তাহলে অনেক গুণ। ওকে, নেক্সট বলছে সাদা থেকে খয়েরি রঙের হয়, তবে শত্রুর চোখ ধুলো দেওয়ার জন্য বালির মতো রং ধারণ করতে পারে। তাহলে গিরগিটি কি করে থাকে, রং চেঞ্জ করতে পারে। জারবিলও কি করে থাকে, বালির মতো রং ধারণ করতে পারে, যাতে ওকে কেউ দেখতে না পায়
এবং এ শত্রুর আক্রমণ থেকে সহজে লুকিয়ে যায়। দেখো যদি এটা বালির কালার, ওর ওর মানে এটা ফোকাস করে তোলা রয়েছে বলে তাই, নয়তো দেখো একটা বালির মতো কালার না, তো কিন্তু ওর মধ্যে লুকিয়ে যাবে। তো নেক্সট কি বলছে দেখো, যে এদের কান খুব সক্রিয় হয়ে থাকে। এরা সাধারণত কান সক্রিয় না হলে কি হবে, এখানে বসে রয়েছে, পাশ থেকে কি হলো শত্রু, একদম অ্যালার্ট রয়েছে। সক্রিয় না হলে পাশে বসে রয়েছে, পাশ থেকে শত্রু এরকম খেয়ে নেবে, ও বুঝতে পারবে না, তার জন্য কিন্তু এরকম অ্যাক্টিভ হয়ে থাকে এদের কানগুলো। এরা সাধারণত ঘাস, বীজ, ছোট শস্য, ফল এবং ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। খাবার থেকে জল পায়, এমনকি বালির নিচে খাবার জমিয়েও রাখে। তাহলে এরা যে খাবারগুলো পায় ওখান থেকে জল পেয়ে যায়, এবং এরা তুমি খাবার লুকিয়ে রাখো, এরা কিন্তু বালির নিচে খাবারটাকে সঞ্চয় করে রাখে। এরা থাকে বালির নিচে, খাবারকে নিয়ে এসে লুকিয়ে রাখে বালির নিচে। এরা খুব কিউট, আর এরা হচ্ছে বালির নিচেতেই কিন্তু সঞ্চয় করে রাখছে, আর জল না খেয়েও কিন্তু ওরা লাইফ টাইম কাটিয়ে দেবে। এই আমাদের কিউটি। তো নেক্সট চলো কি বলছে, গেল। তাহলে আমরা এতগুলো প্রাণী দেখলাম, যার মধ্যে অ্যাটেনশন একটা ইম্পর্টেন্ট ছিল, জাইবেলারি পয়েন্ট ইম্পর্টেন্ট, আর আর হচ্ছে যে তেমন কিছু নেই এখানের মধ্যে। ছোট ইঁদুরের মতো প্রাণী, এই জন্য নাম ক্যাঙ্গারু ইঁদুর, ক্যাঙ্গারুর মতো লাফাতে পারে। এবার বলছে যে থর মরুভূমিতে এমন কিছু, আবার বলবো যে থর মরুভূমি কি, এবার কমেন্ট করো, আর বলবো না, দুবার বলেছি অলরেডি, অনেকবার বলেছি, দুবার লিখেছি। কমেন্ট করো, ভিডিওটা পজ করে তারপর দেখতে আসবে। এমন কিছু প্রাণী দেখতে পাওয়া যায় যা অন্য মরুভূমিতে দেখতে পাওয়া যায় না। থর মরুভূমির একটি উল্লেখযোগ্য প্রাণী হলো কৃষ্ণসার হরিণ। তাহলে থর মরুভূমিতে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা লিখে রাখো। যেগুলো ইম্পর্টেন্ট দিচ্ছি ওগুলো খাতায় কি করবে, নোট করবে, কারণ প্রথমে বলেছিলাম খাতা পেন নিয়ে বসতে, বুঝেছো নিশ্চয়ই। ওকে, তাহলে থর মরুভূমির একটা উল্লেখযোগ্য প্রাণীর নাম কি, কৃষ্ণসার হরিণ। এছাড়া এক ধরনের বুনো গাধা রয়েছে যাদের গায়ের রং বালি রঙের সঙ্গে মিশে যায়। এবং থর মরুভূমির সব থেকে বড় পাখি কি, মাস্টার্ড। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, যে থর মরুভূমির সব থেকে বড় পাখির নাম মাস্টার্ড। রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর, এবং এত ময়ূর ভারতে অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এবং রয়েছে চিল, ঘুঘু, বালি, মোরগও রয়েছে। তাহলে এখানে তোমার তিনটে জায়গা আমি ইম্পর্টেন্ট বলবো। একটা হচ্ছে তোমার কৃষ্ণসার হরিণ, যেটা থর মরুভূমির অন্যতম প্রাণী। নেক্সট বলবো যেটা তোমার হচ্ছে বাস্টার্ড, যেটা তোমার ওখানকার সব থেকে বড় পাখি। আর নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানের মধ্যে ময়ূর দেখতে পাওয়া যায়, শুধু পাওয়া যায় তা না, বিশাল অ্যামাউন্টে পাওয়া যায়, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। ওকে, তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট, তিনটে পয়েন্ট ভিভিআই বলেছি, তিনটে পয়েন্ট আশা করি খাতায় তোমরা নোট করছো। নেক্সট দেখো, মরুভূমিতে মানুষ। তাহলে এতক্ষণ কি দেখলাম, মরুভূমিতে প্রাণী বসবাস করছে, বিভিন্ন জীবজন্তু, গাছ বাস করছে। এবার সেখানে মানুষ না হলে কি হয়, মানুষ তো থাকবেই। কে রয়েছে মরুভূমিতে, মরুভূমির মতো শুকনো অঞ্চলে মানুষ কিভাবে বাঁচবে ভাই, মানুষের তো বাঁচার কথা নয়, কারণ মানুষ খুব রিল্যাক্স প্রাণী। আমরা এত ভালো থেকে পাখা থেকে হয় না মেসি লাগাই, তো আমরা ওই গরমে কি করতে যাবো, কিভাবে বাঁচবো, কিন্তু ওখানে থাকে। মরুভূমিতে কি মানুষের বসবাসের উপযোগী হতে পারে, থাকবে কেন মানুষ, বাঁচতে পারবে এত কঠিন পরিবেশে? উত্তর কি, হ্যাঁ অবশ্যই। আদিম কাল থেকে মানুষ মরুভূমিতে বসবাস করে আসছে, তবে এই একদিন থেকে নয়, এই 1 বছর থেকে মানুষ বসবাস করতে স্টার্ট করলো, গাছপালা লাগিয়ে, তা কিন্তু নয়, অনেক আগেকাল থেকেও কিন্তু মরুভূমিতে মানুষ বসবাস করছে। দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব নামিব মরুভূমিতে, আফ্রিকার অবস্থান দেখো তো, আমি মরুভূমি ছবি দিয়েছিলাম এখানে, দেখো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দক্ষিণ পশ্চিম অবস্থান জায়গাতে কি রয়েছে আমার, নামিব মরুভূমি রয়েছে। তো তার সম্পর্কে এখানে কি দেওয়া রয়েছে, কোথায় গেল, না কোথায় গেল, দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুশম্যান বলে। ইম্পর্টেন্ট এখানের মধ্যে, বুশম্যান। এরা বালির ভেতরে গর্ত করে থাকে এবং তীর ধনুক নিয়ে প্রাণী শিকার করে, তারপর সেই প্রাণী ঝলসে খায়। তাহলে এরা কি করে থাকে না, প্রাণীদেরকে কিন্তু ঝলসে খাবার হিসেবে ইউজ করে, শিকার করে, তারপর সেই প্রাণী ঝলসে খায়। এবং সেকেন্ড,
কোথায় গেল? হ্যাঁ, কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের স্যান্ড বুশম্যান বলে। SAN স্যান্ড বুশম্যান। তাহলে দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটা তোমার যে কাদেরকে বুশম্যান বলা হয়ে থাকে, যারা তোমার রয়েছে দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামি মরুভূমিতে থাকে তাদেরকে বলা হচ্ছে বুশম্যান। আর যারা কালাহারি মরুভূমিতে থাকে তাদেরকে বলা হচ্ছে স্যান্ড বুশম্যান। এটা হচ্ছে অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট, নোট করে খাতায় লিখে রাখবে। ওকে, দেখো এখানের মধ্যে তোমার এটা রয়েছে, এদের নিশ্চয়ই পোশাক আশাক আধুনিক হবে না খুব একটা, আমাদের এখনকার মতো কি হবে, হবে না। ওরা ওদের মতো বসবাস করছে, ওখানে থাকছে খাচ্ছে এবং প্রাণীকে ঝলসে কিন্তু ইউজ করছে। এবার নেক্সট পয়েন্ট বলছে যে এরা ভিজে বালির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। গর্ত করছে, এখানের মধ্যে ঘাস ঢুকিয়ে জল টেনে সেটাকে ইউজ করছে, কারণ এরাও তো জানে যে মরুভূমির মধ্যে গাছপালা খুব কম নেই, আমাদেরকে খেয়ে বাঁচতে হবে, তাই তাদেরকেও কিন্তু অন্যান্য প্রাণীগুলোর মতো কিছু কিছু ব্যবস্থা করতে হবে। তাই তারা কি করছে, মাটির ভেতরে যেখানে ভিজে জায়গা রয়েছে ওখানে জল ঘাস ঢুকিয়ে মাটির তলা থেকে জলটাকে সংগ্রহ করছে। নেক্সট বলছে কি, এরা মরুভূমির বালির অস্ট্রিচের ডিমের খোলককে জল খাওয়ার পাত্র হিসেবে ব্যবহার করে থাকে। অস্ট্রিচের ডিমগুলো অনেক বড় হয়ে থাকে, দেখো অস্ট্রিচ এখানে বসে রয়েছে কিন্তু দাঁড়ালে অনেকটা লম্বা হয়ে থাকে। তো এই যে বড় বড় ডিম রয়েছে, অনেক বড় ডিম থাকে, এগুলোকে কি করছে, জল খাবার পাত্র হিসেবে ইউজ করছে। সরি, ওকে। এরা মরুভূমিতে বালি সজ্জা দেখে বলে দিতে পারে বালির তলে জল আছে বা নেই। এদের এত এক্সপিরিয়েন্স আদিমকাল থেকে রয়েছে, এরা দেখেই বলে দেবে যে তলায় জল আছে না নেই। আমরা গেলে কি ভাববো যে এখানে তো নেই, এখানেও নেই, এখানেও নেই, কিন্তু এরা দেখেই বলে দেবে, কারণ এটা তো নিশ্চয়ই ওখানে থাকার জন্য জল খুঁজেছে অনেক, তো ওরা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওকে, সারা মরুভূমিতে আদিবাসী তুয়ারেগরা ঘাস দিয়ে ঝুপড়ি তৈরি করে থাকে, এটা অত জানার দরকার নেই। মাটির নিচে এদের ঘর বাড়ি তৈরি হয়, মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে সুড়ঙ্গ পথে যাতায়াত করতে থাকে। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা একসাথে মিলেমিশে থাকে এবং সবাই মিলে বাড়ি বানায়। প্রতিটা বাড়ি বেশ কয়েকটি ঘর থাকে, পাথরের তৈরি এই বাড়িগুলোকে বলা হয় পুয়েবলা। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পুয়েবলা কি, এটা কিন্তু জেনে রাখো যে যে পাথরের তৈরি ঘরগুলো বানায় না, ওটাকে পুয়েবলা বলা হচ্ছে। যখন পরীক্ষায় কোশ্চেন আসবে 1 নম্বরে পুয়েবলা কি, তখন কিন্তু ফিউজ উড়ে যাবে, কারণ এটা খুব একটা রিলেটেড নয়। তো যেগুলো দেখবে যে খুব মানে কোশ্চেন আসলে তোমার দেখে মনে হবে না, ওগুলো নোট করে রাখতে হয়, এভাবে নোটস বানাবে। ওকে, তো পুয়েবলা তাহলে কি, যে পাথরের তৈরি বাড়িগুলো বানাচ্ছে ওটাকে বলা হচ্ছে পুয়েবলা। নেক্সট কি বলছে, থর মরুভূমিতে যারা থাকে তাদের মধ্যে ওয়াধা, ভিল, গাধি, লোহা সম্প্রদায়ের মানুষেরা উল্লেখযোগ্য এবং এরা মূলত যাযাবর। যাযাবর মানে কি, এক জায়গায় রয়েছে আবার জায়গা শিফট করে অন্য জায়গায় যাবে, মানে কোনো স্থায়ী ওদের জায়গা নেই। সাহারা ও আরব মরুভূমির বেদুইনরা সারা শরীর লম্বা ঢিলে ঢালা পোশাকে রাখে, যাতে যাযাবরের মতো উটের পিঠে চেপে মরুভূমির ওপর মাইলের পর মাইল ঘুরে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে কিছুদিন তারা মানে তাঁবু খাটিয়ে বিশ্রাম নেয়, তারপর আবার শুরু দেয়। যাযাবরদের কাজ এটাই, যে কোনো জায়গায় পার্মানেন্ট নয়, এখানে থাকলো আবার উটের পিঠে করে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরছে, আবার অন্য জায়গায় থাকবে, বসবাস করবে। ওকে, এখান থেকে জাস্ট রিডিং করে রাখবে, খুব একটা কোশ্চেনের সম্ভাবনা নেই, তবে বাধা দিবে না, একবার পড়ে রাখবে, যাতে আসলে কিছু না কিছু লিখতে পারো। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ যে পাথর তৈরি বাড়ি রয়েছে, এখানে মানুষ উঠে সাহায্যে যাতায়াত করছে, এখানে ওখানে যাচ্ছে, এগুলো দেখতে পাচ্ছি, মানুষ রয়েছে এখানের মধ্যে, কিন্তু আমরা নর্মাল থাকতে পারি না, এখানে ওরা ওদের মধ্যে চেঞ্জ করেছে। এই মাটির তলা থেকে ঘাস ঢুকে জল খেতে পারবে, কিন্তু ওরা পারবে, কারণ ওরা ওদের অভ্যাসই ওটা হয়েছে। এরপর লাস্ট কি রয়েছে আমাদের, যে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে 2006 সালকে আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ রূপে ঘোষণা করা রয়েছে। এটা ইম্পর্টেন্ট, যেটা হলুদ করে লেখা রয়েছে, যে আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ কোন সালকে বলা হয়েছে, 2006 সালকে, তোমাদের তখন জন্ম হয়নি। মাটির ক্ষয় ক্রমশ বেড়ে চলায় ও মাটির জৈব উৎপাদন ক্ষমতা ক্রমশ কমতে থাকায় মরুভূমি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা তোমাদেরকে একদম প্রথমে বলা হয়েছিল, যে ধীরে ধীরে কিন্তু আশঙ্কা রয়েছে যে মরুভূমির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো তাহলে আমাদের এখানে কমপ্লিট আজকের ভিডিও। থ্যাংক ইউ। আজকের ভিডিওর মধ্যে আমরা কি দেখলাম, মরুভূমি কি, তার ডিটেলস দেখলাম, যে মরুভূমির মধ্যে কিরকম তার স্ট্রাকচার, কোথায় কি রয়েছে না রয়েছে, কোথায় মরুদ্যান রয়েছে, জল তো পাওয়া যায় না, পাওয়া গেলে খুব অল্প রয়েছে, তাকে ঘিরেই হচ্ছে তোমার উদ্ভিদরা গড়ে উঠেছে। নেক্সট তোমার দেখলাম যে মরুভূমির মধ্যে কোন কোন প্রাণীরা কোন কোন উদ্ভিদে বসবাস করতে পারছে। আর একটা কথা, যে ছকটা ছিল না, ওখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট বললাম, যে আমাদের
উল্টোগুলো মনে রাখবে। আফ্রিকা মহাদেশের মধ্যে কোন মরুভূমি রয়েছে, ঠান্ডা মরুভূমির নাম কি, গোবি মরুভূমি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসবে। নেক্সট আমরা দেখলাম কি যে কোন কোন উদ্ভিদ বসবাস করতে পারছে, ক্যাকটাস দেখেছিলাম, কেউ কেউ রাত্রিবেলা ফুল দিচ্ছে, হলুদ ফুল। তো এরকম বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, গল্প করে বলেছি অনেকবার, তো আশা করি মনে রয়েছে। নেক্সট দেখলাম যে কোন কোন উদ্ভিদ প্রাণী রয়েছে, উট রয়েছে, তারপরে তারপরে কি রয়েছে, আরো অনেক ধরনের প্রাণী রয়েছে, র্যাটেল স্নেক, একদম ভয়ঙ্কর দেখিয়েছে একটা। আর কি দেখলাম যে কোন কোন মানুষ ওখানে বসবাস করতে পারে এবং তারা কি করছে বসবাস করার জন্য। আর কিছু পয়েন্ট কমন বলেছিলাম যে পাতা কাটায় রূপান্তর হয়েছে, কিউটিক্যাল রয়েছে, আর মানুষের ক্ষেত্রে দেখতে গেলে ক্ষেত্রে পুরো চর্বির স্তর রয়েছে, যদি জল সঞ্চয় করে রাখতে পারে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লাস্টে ভুলবে না, যে উটের কুজের মধ্যে কিন্তু জল নয় চর্বি থাকে। তো অনেক এমসিকিউ, অনেক এসিকিউ, অনেক এলকিউ কোশ্চেন এর মধ্যে ডিসকাস করা হয়েছে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকো। নেক্সট ভিডিওতে এরকম ইন্টারেস্টিং টপিক রয়েছে, তো সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওটা তোমার কাছে আগে পৌঁছায় ও স্কুলওয়ালা তোমাদের পাশে রয়েছে। থ্যাংক ইউ।